আচ্ছা, সবাই এদিকে একটু খেয়াল করেন। আমরা মোটামুটি HTML এর সবগুলা টপিকই কভার করছি, অল্প কিছু জিনিস বাকি আছে, ওটা আজকে শেষ করে দেবো। ফার্স্টের দিন থেকে যদি আমরা একটা রিভিশন করি, আমরা কি কি দেখছিলাম। আচ্ছা, প্রথম থেকে যদি শুরু করি, আমরা দেখছিলাম কি HTML এর ট্যাগ, HTML এর এলিমেন্ট এর মধ্যে এলিমেন্ট কোনটা, ট্যাগ কোনটা, এরপর আছে কি নেস্টেড এলিমেন্ট দেখছিলাম আমরা। এরপরে আছে কি এই হেডিং ট্যাগ গুলো আমরা দেখছিলাম। এরপরে আছে আর ছিল হচ্ছে কি অ্যাট্রিবিউট কি, এগুলো আমরা জানছি। প্যারাগ্রাফ ট্যাগ দেখছি। এরপরে কি কিছু ফরম্যাটিং ট্যাগ গুলো দেখছিলাম আমরা। এরপরে আছে প্রি ফরম্যাটিং। আচ্ছা, এরপরে কমেন্ট কিভাবে করে এগুলো আমরা দেখছি। ইমেজ, এরপর আছে কি লিঙ্ক, টেবিল, ফর্ম, মোটামুটি আমাদের সব টপিকই কভার করছি। আচ্ছা, এখন যদি W3 স্কুলে আসে, এখান থেকে যদি দেখি যে আমরা যেগুলো দেখছি এর বাইরে HTML এ আরো কোনো কিছু আছে কিনা, আমাদের কোনো কিছু বাদ গেল কিনা একটু যদি দেখে নেই। তাহলে প্রথম থেকে যদি শুরু করি, বেসিক স্ট্রাকচার আমরা দেখছি, এরপরে এলিমেন্টস আমরা দেখছি, অ্যাট্রিবিউটসও কি আমরা দেখছি। দেখা যায় এগুলো পিছন থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে হেডিং ট্যাগ, হেডিং ট্যাগও আমাদের দেখা শেষ হয়ে গেছে। প্যারাগ্রাফ দেখছি, এরপরে স্টাইল, স্টাইল কিভাবে করে সেটাও আমরা দেখছি। স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে কি স্টাইল করছিলাম। এরপরে ফরম্যাটিং ট্যাগ গুলো আমরা দেখছি। এরপর আছে কোটেশন, কমেন্টস, এরপরে কি কালার। আচ্ছা, HTML কালার, কালার ওই স্টাইল স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কি কালার গুলো কিভাবে করে সেটাও দেখছি। এরপরে আছে যে লিঙ্ক ট্যাগ দেখছিলাম। এরপরে ইমেজ ট্যাগ দেখছি, ফ্যাব আইকন কিভাবে অ্যাড করে সেটাও আমরা দেখছি। এরপরে আছে কি পেজ টাইটেল, এই যে পেজ টাইটেল, টাইটেল ট্যাগের মধ্যে লিখলে এখানে আসে, এটাও আমরা জানি, দেখছিলাম এগুলো। এরপর টেবিল, তারপরে আছে কি লিস্ট, এরপরে আছে ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট। আচ্ছা, এগুলো তো অলরেডি এখন জানি আমরা। এরপরে আছে কি ডিপ। আচ্ছা, ডিপটা কি জিনিস এটা আমরা একটু পরে দেখতেছি, এটা একটু আমাদের বাকি আছে। এরপরে ক্লাস আইডি, ক্লাস আইডি এগুলো আজকে দেখবো। আইফ্রেম আমরা দেখছি, জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্ট আমরা পরে বলবো, এখন না। আচ্ছা, এরপরে ফাইল পাথ কিভাবে আমাদের লিংক করাতে হয় একটার সাথে, রিলেটেড পাথ গুলা, এগুলো আমরা দেখছিলাম। এরপরে আছে কি লেআউট, লেআউট আমাদের এখন লাগবে না, যখন আমরা লেআউট নিয়ে কাজ করব তখন দেখবো এগুলো। আচ্ছা, এরপরে আছে যে আর কি বাকি থাকে এখানে, সিমেন্টিক ট্যাগস। এখানে কিছু সিমেন্টিক ট্যাগস বাকি আছে, এগুলো আমরা একটু আলোচনা করব আজকে। এরপর আছে সিম্বল, এন্টাইটিস, এগুলো হচ্ছে যে ছোটখাটো জিনিস আর কি। আমরা এগুলো যদি একটু দেখি, প্রথমেই আসি হচ্ছে যে সিমেন্টিক ট্যাগ। আসলে সিমেন্টিক ট্যাগ গুলো কি? একটা যদি ওয়েবসাইট আমরা দেখি, একটা ওয়েবসাইটের অনেকগুলা পার্ট থাকে। এখানে যদি খেয়াল করেন, আমরা এই যে W3 স্কুলে আছি, এটার কিন্তু অনেকগুলা পার্ট আছে। আচ্ছা, পার্ট গুলা কি কি একটু যদি খেয়াল করেন, উপরে দেখেন একটা কি, এই যে ধর এই যে আমি যেটা মাউস নিয়ে দেখাচ্ছি, দেখেন এই যে প্রথমে আছে কি ওদের একটা লোগো আছে। এরপরে আছে মাঝখানে সার্চ বার আছে, এখানে কিছু নেভিগেশন আছে। এই যে পার্টটা আছে, এটাকে আমরা ওয়েবসাইটের ভাষায় বলে কি, কি জানেন? হেডার পার্ট, হেডার পার্ট। কারণ হচ্ছে সবার উপরে যে পার্টটা থাকে এটাকে আমরা বলি কি হেডার পার্ট। আবার এই যে নেভিগেশন যে অপশন গুলো আছে না, লিঙ্ক গুলো আছে না, এগুলোকে বলি আমরা কি নেভ বার বা নেভিগেশন বার। এরপরে এই যে একটা সাইট দেখতেছেন, একটা ওয়েবসাইটের কি দুইটা ভাগ আছে দেখেন, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইটের কি এখানে একটু ইয়ে থাকে, এরপরে মাঝখানে কন্টেন্ট থাকে, আবার সাইডে একটা কি এরকম আরেকটা অংশ থাকে ভাগ করা। তো এগুলো হচ্ছে প্রত্যেকটারই এক একটা করে নাম আছে। এটাকে বলতেছে অ্যাসাইড, অ্যাসাইড এটা হচ্ছে মেইন। হ্যাঁ, এটা হচ্ছে মেইন। আপনি যদি এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার কন্টেন্ট গুলো কি মেইন পার্টের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মেইন পার্ট। এরপরে আরেকটা থাকতে পারে, এটাও হচ্ছে কি অ্যাসাইড। আবার যদি নিচে আসি, নিচে আসলে দেখেন যে প্রত্যেকটা ওয়েবসাইটেরই প্রায় একটা করে কি ফুটার সেকশন থাকে, এই যে দেখেন শেষের একটা অংশ থাকে, এটাকে বলা হচ্ছে কি ফুটার সেকশন। আর এই যে সেকশন বলতেছি, সেকশন আবার কি? সেকশন হচ্ছে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা অংশটুকুকে আমরা সেকশন বলে থাকি। আচ্ছা, ধরেন আমরা যদি অন্য একটা ওয়েবসাইটে যাই,
এখানে যদি দেখেন এটা একটা ওয়েবসাইট। এখানে একটা ওয়েবসাইটে দেখেন প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা আলাদা কথা। যেমন এটা আছে কি হেডার পার্ট, তাই না? হেডার পার্ট এটাকে আমরা একটা সেকশন বলতে পারি। এরপর আছে এই যে পরের অংশটুকু, এটা আরেকটা পার্ট না? এটা কি আলাদা একটা সেকশন। এই যে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা অংশকে আমরা বলে থাকি কি সেকশন। যেমন এখানে আছে কি আপকামিং লাইভ কোর্স, এটা একটা পার্ট, তো এটা একটা কি সেকশন। আবার যদি নিচে আসেন, এখানে লেখা আছে কি ফ্রি লাইভ একটা কোর্স দেয়া আছে, এটা একটা কি আলাদা একটা তথ্য দিচ্ছে, এটা একটা কি সেকশন। আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা পার্টকে আমরা বলি কি আলাদা আলাদা সেকশন। আচ্ছা, এখন সিমেন্টিক ট্যাগ বলতেছে কি এটা HTML5 এ এগুলো অনেকগুলো ইনক্লুড হয়েছে, আগে ছিল না। এই সিমেন্টিক ট্যাগ গুলো হচ্ছে যে ওরা বলে দিচ্ছে আপনি যদি কোড করেন, তো আমরা যদি স্বাভাবিকভাবে যেভাবে কোড গুলা করি, আহ, কোনোটা দেখে বোঝার উপায় নাই যে আমি আসলে কোন পার্টের কোড গুলো করতেছি। কারণ এখানে তো আমরা কোনো সিমেন্টিক ট্যাগ ইউজ করি না, বলিও না যে এটা কি নেভিগেশন বার বা এটা হেডার বা এটা হচ্ছে কি অ্যাসাইড। তো এই ধরনের যদি কোনো কিছু না বলে সরাসরি আমরা কোড গুলা করি, হ্যাঁ, তাহলে হচ্ছে যে কোড দেখে বোঝার উপায় নাই যে আসলে আমি কোন অংশের কোড গুলা করতেছি। ডেভেলপাররা যখন আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, পরবর্তীতে যখন আবার ওই ওয়েবসাইটে নিয়ে কি আপনি এডিট করতে যাবেন বা কোনো কিছু চেঞ্জ করতে যাবেন, তো এমন হবে যে আপনি যখন যদি এটা সিমেন্ট ট্যাগ গুলা না থাকে, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হয় যে আসলে আমি কোন অংশটা এডিট করতেছি। সবগুলাই সমান দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আছে সিমেন্ট ট্যাগ গুলো যদি ইউজ করেন, এটা ব্রাউজারের জন্য এসইও এর জন্য অনেক ভালো, অনেক এই ব্রাউজার বুঝতে পারে। আবার হচ্ছে যে ডেভেলপারদের জন্য বুঝতে সুবিধা হয় কোড গুলো, যে আসলে কোন অংশের কোড গুলো আমি দেখতেছি। কারণ এখানে যদি আসি আমরা, এখানে একটা জিনিস, একটা লেআউট দেয়া আছে, যদি একটু খেয়াল করেন উপরে আছে দেখেন কি আছে হেডার পার্ট। এই যে ওয়েবসাইটের সাথে পুরোটাই মিলে যাচ্ছে। উপরেরটা আছে কি হেডার পার্ট, এরপরে আছে কি এই যে এটাকে আমরা বলছিলাম কি ন্যাপ বার, অর্থাৎ প্রত্যেকটা এই যে লিঙ্ক গুলা থাকে একটা ওয়েবসাইটের, এখানে যদি আসি, এখানে এটা আছে কি ন্যাপ বার, হ্যাঁ। আবার এখানে যদি আসেন, এই যে এটা হচ্ছে কি বিভিন্ন লিঙ্ক গুলা থাকে, এগুলোকে আমরা বলি কি নেভিগেশন বার বা ন্যাপ বার। মনে থাকবে এগুলো? আচ্ছা, এরপরে আসেন পরেরটা আছে কি সেকশন। যদি কোনো কিছু আপনি অ্যাসাইড বা এই ধরনের কোনো ট্যাগের সিমেন্টিক ট্যাগের সাথে না মিলে, তাহলে ওরা একটা ট্যাগ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি অ্যাসাইড সেকশন। মানে একটা সেকশন ট্যাগ দেখলে আমরা বুঝতে পারবো কি এটা একটা হচ্ছে যে নতুন আরেকটা সেকশন শুরু হয়েছে। তাহলে প্রত্যেকটা সেকশন যদি এভাবে আলাদা আলাদা করা থাকে, তাহলে কোড গুলো কি বুঝতেও আমাদের সুবিধা হবে। আবার এগুলো ব্রাউজারও ভালো বুঝতে পারে। তো ব্রাউজার যখন এই জিনিসগুলো বুঝতে পারে, তখন এসইও তে আপনাদের ওয়েবসাইটকে কি আগে এগিয়ে রাখবে। আচ্ছা, তাহলে সাইড বারের জন্য হচ্ছে যে একটা ট্যাগ ইউজ করতে পারে, সেটা হচ্ছে কি এসআই। আচ্ছা, নিচের যে অংশটুকু থাকে সেটা হচ্ছে কি ফুটার। আচ্ছা, যদি আপনাদের এমন এটা কোশ্চেন কিন্তু সবথেকে বেশি থাকে যে সিমেন্টিক ট্যাগ কোনগুলো, আপনাকে বলতে পারে যে পাঁচটা সিমেন্টিক ট্যাগের নাম বলেন, হ্যাঁ? তো এই ট্যাগ গুলো আপনাকে মনে রাখতে হবে। প্রথম আছে কি হেডার, এরপরে আছে কি ন্যাপ, সেকশন, অ্যাসাইড, আর্টিকেল, ফুটার। এই যে ট্যাগ গুলো দেখছেন, এগুলো সবগুলাই হচ্ছে কি সিমেন্টিক ট্যাগ বলে। এটা একটু নোট করে রাখবেন। আর এখন যেহেতু আমরা টেমপ্লেট করতেছি না, তো এটা আমরা জেনে রাখলাম, একটু যখন টেমপ্লেট করব তখন এই ট্যাগ গুলা কি ইউজ করব। এগুলোকে বলে কি সিমেন্টিক ট্যাগ। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করতে পারে সিমেন্টিক ট্যাগ গুলো কি কি, বা সিমেন্টিক ট্যাগ গুলা এইচটিএমএল এর কোন ভার্সনে আসছে। এইচটিএমএল এর কোন ভার্সনে আসছে সিমেন্টিক ট্যাগ গুলা, এগুলো আসছে কি HTML5 এ। আর এটা হচ্ছে যে কি কি আসছিল, আর্টিকেল, এরপরে কি অ্যাসাইড, এরপরে আছে ফুটার, এরপরে আছে কি হেডার, এরপরে আছে কি মেইন, এরপরে আছে কি মার্ক এটা না, এরপরে আছে কি সেকশন। এই যে ট্যাগ গুলো আছে, এই ট্যাগ গুলো কি HTML5 এ এগুলো ইনক্লুড হয়েছে, আগে ছিল না। HTML4 বা এর আগের যে ভার্সন গুলো ছিল ওগুলোতে ছিল না। তো এটা খুবই একটা কমন কোশ্চেন যে সিমেন্টিক ট্যাগ গুলা আস্তে আস্তে এগুলো আমি যেগুলো আসতেছে সামনে, এগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু নোট করে রাখবেন তাহলেই হবে। সেগুলা আমার মনে পড়তেছে বা এই ধরনের কোশ্চেন হতে পারে, এগুলো তো আমি আপনাদের বলেই দিচ্ছি। এরপরও লাস্টের দিকে আমি একটা কোশ্চেন গুলো শব্দ এক জায়গায় করে আপনাদের একটা সাজেশন দেব। এখন এটা হচ্ছে যে এটা পরের বিষয়, কিন্তু এখনকার জন্য আপনারা যেগুলো বলতেছে এগুলো নোট করে রাখেন।
এখন সব কোশ্চেন, যেহেতু কোশ্চেন করে থার্ড পার্টি ভাই, আমাদের এখানে কেউ জানিও না যে কোথা থেকে কি থেকে কোশ্চেন করবে। তো সবগুলাই আপনাদের জানতে হবে, যাতে যেখান থেকেই করুক না কেন আপনারা অ্যান্সার গুলো করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন আরেকটা জিনিস, এখানে যদি ওরা কি বলছে আমরা যদি একটু পরে দেখি, হোয়াট আর দ্য সিমেন্টিক এলিমেন্ট? A semantic element clearly describe its meaning to both the browser and the developer. তাহলে কথাটা কি বলছে দেখেন, এই যে সিমেন্টিক ট্যাগ গুলো ক্লিয়ারলি ডিসক্রাইব করে, আপনি কি এটা কাকে করে, ব্রাউজারকেও করতেছে, আবার আমাদের যারা ডেভেলপার আছি ডেভেলপারদের জন্যও কি বুঝতে সুবিধা হচ্ছে যে আমি এটা কোন পার্টের কোড গুলা দেখতেছি, কোনগুলা দেখতেছি। কারণ যদি আমি দেখি একটা ওয়েবসাইটের কোড গুলা যদি দেখি, ওখানে আছে কি ন্যাপ বার বা ন্যাপ ট্যাগ। আমাদের যে সিমেন্টিক ট্যাগ গুলো এখানে আসেন, যদি কোথাও দেখি আমি এই যে ন্যাপ ট্যাগ আছে, তাহলে আমার বুঝতে সুবিধা হচ্ছে যে এটা আছে কি এই যে উপরে যে নেভিগেশন পার্টটা আছে, নেভিগেশনের পার্টের আমি কি কোড দেখতেছি। তো এটা যেমন ডেভেলপারদের জন্যও একটা সুবিধা, আবার ওরা বলতেছে কি ব্রাউজারও এই কোড গুলা বুঝতে পারে। আর ব্রাউজার যখন আপনার কোড গুলাকে প্রপারলি বুঝতে পারবে, আপনার ওয়েবসাইটকে দেখবেন কি এসইও তে অনেক এগিয়ে থাকবে। এসইও বলতে কি, আমরা এই যে গুগলে গিয়ে সার্চ দিচ্ছি, কোনো কিছু লিখে সার্চ দিচ্ছি, ধরেন আমরা এখন কি শিখতেছি এইচটিএমএল, তাই না? আমরা যে এইচটিএমএল লিখে ধরেন আমরা এখানে কি সার্চ দিচ্ছি, তো এখন কথা হচ্ছে যে এই যে সার্চ দিলাম এইচটিএমএল লিখে, কিন্তু এই ওই ডাব্লিউ3 স্কুলই প্রথম কেন আসলো? আরো তো অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে কি এই যে এইচটিএমএল লেখা আছে, এখানেও কি এইচটিএমএল লেখা আছে, আরো অনেকগুলো ওয়েবসাইট আছে। তো এখান থেকে ডাব্লিউ3 স্কুল সবার সামনে আসলো কেন? এটা একটা কোশ্চেন না? এই কাজটাই হচ্ছে যে এসইও এর কাজ। এসইও আলাদা একটা পার্ট, এসইও করার জন্য আলাদা লোক আছে যারা ডিজিটাল মার্কেট, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ এসইও। তো এটাই হচ্ছে যে আপনার কোড গুলা যখন ব্রাউজার বুঝতে পারবে, অর্থাৎ গুগলের এই যে সার্চ ইঞ্জিনের যে রোবট থাকে ও যদি বুঝতে পারে প্রপারলি, তখন কি করবে সবার আগে আপনার ওয়েবসাইটটা কি গুগল সার্চে দেখাবে। আর আমরা যখন ওয়েবসাইট ভিজিট করি, এই একটা জিনিস লেগে সার্চ দিলে কি ওই নিচে গিয়ে 8-10টা ওয়েবসাইটে পরে গিয়ে ভিজিট করি না, যেটা প্রথমে আসে ওটাই দেখি, যেটা প্রথমে আসে ওটাই আমরা ভিজিট করি, তাই না? তো এই ধরনের এই সার্চ ইঞ্জিন এটা একটা বর্তমান খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। এই জন্য আপনাদের ডেভেলপার, যেহেতু আপনারা এসইও আমরা করি না, বাট ডেভেলপারদের অবশ্যই অবশ্যই কি এসইও ফ্রেন্ডলি কোড লিখতে হয়। এই শব্দটা আপনারা সব জায়গায় পাবেন। যদি ওই যে আপনারা যদি ফাইবারে বা অন্য কোথাও যান, আচ্ছা ফাইবার আপনারা জানেন কি? এটা হচ্ছে একটা কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখানে আপনারা ফ্রিল্যান্সিং করার জন্য করতে পারবেন এখানে। আচ্ছা, এখান থেকে যদি আমরা যদি এই যে এইচটিএমএল আমরা শিখতেছি না, আমি যদি এখানে এইচটিএমএল লিখে সার্চ দেই, আচ্ছা দেখেন অনেকেই এভাবে ইয়ে করে রাখছে, অনেকগুলা গিগ করে রাখছে, বা গিগ গুলা বলতে পারেন একটা করে দোকান খুলে রাখছে আর কি, হ্যাঁ? তো আপনাদের দরকার হলে এখান থেকে যে কোনো সার্ভিস নিতে পারবেন। তো এখানে যদি আসেন, অনেকেই দেখবেন যে এই যে এই জায়গাগুলার কিছু কি পয়েন্ট দিয়ে রাখে, এখানে একটা শব্দ পাবেন সেটা হচ্ছে কি এসইও ফ্রেন্ডলি কোড। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ আপনার কোড যদি এসইও ফ্রেন্ডলি না হয়, তাহলে দেখা যায় গুগল সার্চে আপনার ওয়েবসাইটে আসবে না। আর আপনার ওয়েবসাইট যদি গুগল সার্চে না আসে, আপনার ভিজিটর তো পারবে না। তো এগুলা খুবই এক একটা করে আলাদা একটা করে পার্ট আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ডেভেলপারদের অবশ্যই কি এসইও ফ্রেন্ডলি কোড লিখতে হবে। আচ্ছা, এরপরে এখানে এক্সাম্পল দুইটা দিয়ে রাখছে, হ্যাঁ? দুইটা এক্সাম্পল হচ্ছে যে একটা হচ্ছে কি ডিপ ট্যাগ, আরেকটা হচ্ছে স্প্যান ট্যাগ। আচ্ছা, এই যে ডিপ আর স্প্যান, এটাও দুইটা ট্যাগ। এগুলো হচ্ছে ডিপ ট্যাগ হচ্ছে এমন একটা ভাবে চিন্তা করেন, ধরেন আপনার একটা কি বক্স আছে, বক্সের ভিতরে কি কিছু জিনিসপত্র রাখছেন, তাই না? তো এই যে বক্সটা যে তৈরি করেন না, একটাকে আটকিয়ে দেন, একটা সবগুলো কি র‍্যাপ করে দেন, তো এটাই হচ্ছে ডিপ। আর ডিপ ট্যাগের আসলে কোনো মিনিং নেই। আপনি যদি কোনো কিছুকে ধরেন ৩-৪টা ট্যাগকে একসাথে কি রাখতে যাচ্ছেন, যেমন ৩-৪টা H1 কে কি একসাথে রাখতে যাচ্ছেন, এটার একটা কালার দিতে যাচ্ছেন। আচ্ছা, আমরা একটু পরে আবার কি বুঝবো এটা, তা আপাতত এতটুকু শুনি। ধরেন একটা ডিপ ট্যাগের মধ্যে আপনি ৩টা H1 লিখছেন। এখন আপনি চাচ্ছেন যে এই H1 ৩টা তো আউটপুটে দেখাচ্ছে, এর পিছনে আমি একটা কালার দেব।
তো তিনটাকেই যদি আলাদা আলাদা করে দিতে যান আপনার কোড কি বাড়তেছে না? তিনটে H1 কে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার কি আলাদা আলাদা করে লিখে দিতে চান তাহলে আপনার কোড গুলা কি 3 বার লেখা লাগতেছে। তো আপনি এখন এটা করতে পারেন যে আমি একটা প্যারেন্ট দিয়ে কি ওটাকে র‍্যাপ করে দেব এবং কি শুধু ওই একটার মধ্যেই কি ব্যাকগ্রাউন্ড কালারটা দেব। তো এখানে যদি একটু খেয়াল করেন ধরেন আমার এই যে ট্যাগ কোড গুলো আছে এগুলো আছে কি প্রত্যেকটারই আমি একটা করে কি কালার দিতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড। এখন এই যে এখানে যদি আমি দিতে যাই তাহলে আমার কি এটার মধ্যেও কালার দিতে হবে, এটাতেও দিতে হবে এবং কি লাস্টে এটাতেও দিতে হবে। তো এর থেকে যদি সহজ হতো যে না আমরা 3 বারে না করে আমি একটা কি উপরে একটা ডিপ লিখে রাখলাম নিচে এটাকে শেষ করে দিলাম। তাহলে এরপরের এই যে প্যারেন্ট ডিপটা আছে এটাকে ডিপ বলতেছি বা যে কোনো এলিমেন্ট হতে পারে। এখানে এসে আমি কি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম তাহলে কি সবগুলোর মধ্যে পেয়ে যাবে না? তো এই যে একটা বক্স বা একটা বক্স আকারে চিন্তা করতে পারেন সেটাই হচ্ছে এই যে ডিপ ট্যাগ। আমরা একটা ডিপের ভেতরে কি অনেকগুলা এলিমেন্টকে কি র‍্যাপ করে রাখতে পারি। আচ্ছা, এখন এই যে ডিপ ট্যাগ আর আমরা নিচের যে সিমেন্টিক ট্যাগ গুলা দেখতেছি এগুলো দেখলে হচ্ছে যে মানে ডিপ ট্যাগ দিয়ে আপনি যদি কোনো কোড গুলো করতে থাকেন র‍্যাপ করে দিয়ে কোড গুলো করতে থাকেন এই যে ধরেন এটা একটা কি নেভিগেশন পার্ট। তো এই যে প্রত্যেকটা এক একটা করে কি অ্যাঙ্কর ট্যাগ না এগুলো লিঙ্ক ট্যাগ না আমাদের হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করা। তা এই যে অ্যাঙ্কর ট্যাগ গুলো আছে তো অ্যাঙ্কর ট্যাগ গুলাকে যদি আমি সবগুলাকে এই যে ব্যাকগ্রাউন্ডে দেখেন প্রত্যেকটারই কি একটা করে ব্ল্যাক কালার আছে। তো এগুলা কি প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দেয়া আছে? না অবশ্যই না। এটা একটা যেকোনো একটা প্যারেন্ট ডিপ এলিমেন্ট দিয়ে কি র‍্যাপ করানো আছে। তো এখন যদি আমি এটাকে ডিপ দিয়ে র‍্যাপ করি আর সবগুলাকে যেমন এটাকেও ডিপ দিয়ে র‍্যাপ করলাম এবং নিচে এসে ফুটারটাকেও কি ডিপ দিয়ে র‍্যাপ করে দিলাম। তো এখন কথা হচ্ছে আমি যে ফুটার লিখছি এটা ডিপ দিছি আবার উপরে যে হেডার পার্টটা আছে এটাকেও আমি কি ডিপ দিয়ে র‍্যাপ করে দিছি। তাহলে কোড দেখে আমি যখন এই কোডটাকে চেঞ্জ করব বা কোনো কিছু আপডেট করব বোঝার কোনো উপায় থাকে আমাদের? যে না আমি কোন কোডটা দেখতেছি এটাও ডিপ এটাও ডিপ বোঝার কোনো উপায় আছে? না আমাকে তাহলে কি করতে হবে এই কোডগুলো প্রত্যেকটা এক একটা করে দেখে দেখে বুঝতে হবে। তো এটা একটা ডেভেলপারদের জন্য একটু প্যারাদায়ক। তো এর থেকে যদি ভালো হয় আপনি যদি সিমেন্টিক ট্যাগ ইউজ করেন তাহলে কি এটা ব্রাউজারের জন্য ভালো হয় এবং ডেভেলপারদের জন্য ভালো হয়। কারণ আমি যখন এই ন্যাপটা তৈরি করব তখন সিমেন্টিক ট্যাগ যদি ইউজ করি আমাকে ইউজ করতে হবে কি ন্যাপ ট্যাগ। তখন আমি দেখেই বুঝতে পারতেছি এটা আমাদের কি নেভিগেশন পার্টটা। আবার যখন আমি ফুটারে যাব তখন যদি ফুটার ট্যাগ দেখি তখনই আমি বুঝতে পারবো কি এটা হচ্ছে কি শেষের অংশটা। তো সিমেন্টিক ট্যাগের দুইটাই উপকারিতা আছে একটা ডেভেলপারদের জন্য ভালো আবার কি ব্রাউজারে সার্চ ইঞ্জিনের জন্যও কি ভালো। আচ্ছা, তো ট্যাগ গুলো একটু মনে রাখবেন আমরা যখন টেমপ্লেট করব এই কিছুদিন হয়তো দুই আর সিএসএস এর কিছু ক্লাস করে আমরা একটা টেমপ্লেট করব তখন হচ্ছে যে এই ট্যাগ গুলোকে কি ইউজ করব। আচ্ছা, এরপরে যদি আসি সিমেন্টিক ট্যাগ আমরা দেখলাম আর কি কি আমাদের বাকি থাকে এইচটিএমএল এর মধ্যে। এন্টাইটিস আচ্ছা এন্টাইটিস কি ধরেন আপনাদের ওয়েবসাইটে আমরা তো প্লেন টেক্সট লিখে দিতে পারতেছি তাই না? বিভিন্ন ধরনের আইকন থাকে না ওয়েবসাইটে? বিভিন্ন ধরনের আইকন বা টেক্সট এখন ওই আইকন গুলো তো সবগুলো আমাদের কিবোর্ডে থাকে না আমরা কি সবগুলো টাইপ করে দিতে পারি? কিবোর্ডে তো মনে করেন যে কিছু লিমিটেড আছে তাই না? এখন এর বাইরেও তো অনেক সিম্বল আছে। ধরেন আপনাকে যদি বলা হয় যে এখানে আছে যে ওই যে ইউরোর একটা সাইন আছে ই ই লিটার কথাটা বুঝতেছেন আমার? ইউরো যেটাকে আমরা বলি ইর মতন মাঝখানে কি একটু গোল। তো আপনাকে বলা হচ্ছে ওই সাইনটা আপনার ওয়েবসাইটে যেকোনো এক জায়গায় দেখাতে হবে। তো এখন কথা হচ্ছে আপনার কিবোর্ডে কি এই সাইনটা আছে? নাই। তাহলে আপনি এটা কিভাবে এড করবেন? এই যে বিভিন্ন ধরনের সিম্বল বা বিভিন্ন ধরনের চিহ্নগুলা থাকে এগুলোকে বলা হয় কি এইচটিএমএল এ এন্টাইটিস। মনে থাকবে এটা? বিভিন্ন ধরনের যে এই যে সিম্বল গুলা দেখি আমরা ক্যারেক্টার বা বিভিন্ন ধরনের চিহ্নগুলা দেখি এগুলো হচ্ছে এইচটিএমএল এর ভাষায় কি বলতেছে? এইচটিএমএল এন্টাইটিস। আচ্ছা আমরা যদি নিচে আসি আহ, এখানে দেখেন কিছু সিম্বল দেয়া আছে। এই ধরনের অনেকগুলা সিম্বল আছে। এখানে যদি আমরা দেখি আহ, এই যে গ্রেটার দেন লেস দেন এরপরে কোটেশন এগুলো আমাদের কিবোর্ডে আছে চাইলে আমরা এগুলো কি কি টাইপ করে দিতে পারবো পারবো না? তো এখন যদি আসে যে এই ধরনের একটা সিম্বল আপনাকে দিতে হচ্ছে কোথাও তখন কি আমরা কিবোর্ড থেকে এটা টাইপ করা পসিবল? নো। এগুলোর জন্য তখন আপনাকে কি বিভিন্ন ধরনের এন্টাইটিস এই কোড গুলা ইউজ করতে হবে।
এখন কোডগুলা এখানে নাম দেয়া আছে দেখেন সেন্ট। একটা হচ্ছে কি সেন্ট। তো সেন্ট লেখার HTML এ যদি আপনি এই সেন্টটা লিখতে যান, তাহলে আপনাকে হচ্ছে কি এখানে আছে যে বিভিন্ন ২টা কোড দেয়া আছে। একটা আছে কি নেম কোড আর একটা হচ্ছে কি নাম্বার কোড। আপনি যদি এই ধরনের সিম্বল গুলো এড করতে চান, তাহলে চাইলে কি এইভাবে নাম্বার গুলো নামটাও ইউজ করতে পারেন অথবা কি এই ধরনের নাম্বারটাও ইউজ করতে পারেন। আচ্ছা চলেন আজকে আমরা একটু দেখে নেই আসলে হয়তো মুখে বললে আপনাদের হয়তো অনেকেরই এই জিনিসগুলো ক্লিয়ার হবে না। আমরা একটা ইয়ে করে ফেলি, HTML ফাইল তৈরি করে দিই। আচ্ছা আজকে হচ্ছে আমাদের ল্যাব হচ্ছে কত 9 না? আচ্ছা, এখানে এসে আমি একটা ফাইল তৈরি করতেছি। আচ্ছা এটাকে হচ্ছে যে VS কোডে ওপেন করে নিই। ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। আচ্ছা ধরেন এখানে একটা আমরা সিম্পল ভাবে একটা জাস্ট হেডিং লিখে রাখলাম। জুম করে দিই। আচ্ছা এখন হচ্ছে যে আমাদের একটা বেসিক স্ট্রাকচার নিছি জাস্ট একটা কি h1 লিখে রাখলাম। এটাকে যদি আমরা আউটপুটে দেখি file, তাহলে এখানে জাস্ট কি টেক্সটটা দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই টেক্সটের পরে একটা সিম্বল বসাবো, সেটা হচ্ছে কি ধরেন যে কোনো সিম্বল হতে পারে, এই ধরেন সেন্টি হতে পারে অথবা কি এই ধরনের এই যে ইয়েন হতে পারে অথবা ধরেন এই যে পাউন্ড আছে, এই ধরনের সিম্বলটা কি আমি দেখাতে যাচ্ছি। তো এখন দেখানোর জন্য তো কিবোর্ডে তো আমাদের এই সিম্বল গুলো নাই, দেখে আমরা চাইলেও কি টাইপ করে দিতে পারবো না। তো এগুলো দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন এই যে কোড গুলা ইউজ করতে হয়। এখন কোডের লেখার সিস্টেম ওরা বিভিন্ন, আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন অনেক ধরনের পেয়ে যাবেন। আমরা একটু পরে দেখবো, এগুলো সবগুলো অনেক ধরনের সিম্বল আছে। আচ্ছা সিম্বল লেখার জন্য কি আপনাকে এগুলো মুখস্থ করা লাগবে, জাস্ট আপনি গুগলে সার্চ দেন। শুধু এই যে কোড গুলো আছে না, ফার্স্টে আছে কি নেম কোড। নেম কোডের জন্য আপনাকে কি দিতে হয়, একটা হচ্ছে কি এন্ড সাইন, এরপরে এটার নাম, এন্ড সাইন এরপরে আছে কি নাম। ধরেন আমরা যদি এখানে এই যে সেনটাকে নিতে চাই, তাহলে কি এন্ড সাইন এরপরে পুরোটাকেই কপি করতে হবে। এই যে শেষে একটা সেমিকোলন আছে এটা সহ নিতে হবে। যদি এটা বাদ দেন তাহলে কিন্তু আবার পাবে না। এখানে স্পেস দিয়ে আমি জাস্ট এই কোডটাকে বসাই দিলাম। এখন আপনারা হয়তো ভাবতেছেন যে হ্যালো যেরকম লিখছি এরকম আউটপুট দেখা যাচ্ছে, এই কোডটা যখন আমি লিখতেছি হয়তো এরকমই দেখতে পারবো না। এই কোডের একটা মিনিং আছে। তো HTML এই কোডগুলোকে বুঝতে পারে। যখনই আপনি এইভাবে কোনো কিছু লিখবেন ও এটা বুঝতে পারে, তখন কি করবে এই টেক্সট গুলোকে না দেখাই এর যে সিম্বলটা আছে সেই সিম্বলটা দেখাবে আউটপুট। আমরা যদি আউটপুটে গিয়ে এখন রিফ্রেশ করি, তাহলে দেখেন এই যে হ্যালো লেখার পরে এই যে সিম্বলটা দিছে ও কিন্তু আর এই যে টেক্সট গুলো দেখাচ্ছে না, এই টেক্সট গুলোকে এইভাবেই দেখাচ্ছে না। কারণ এই কোড গুলোকে বুঝতে পারে। কি আমার কথাটা বুঝতে পারছেন এখন? আচ্ছা এই ধরনের অনেকগুলো সিম্বল আছে, এগুলোকে বলা হচ্ছে কি এন্টাইটিস, HTML এন্টাইটিস। এখন অনেক সময় দেখবেন এই যে নিচে এসে দেখবেন ওয়েবসাইটের কপিরাইট একটা মেসেজ থাকে। প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে গিয়ে দেখবেন একটা কি এই ধরনের কপিরাইট মেসেজ থাকে। তো এই কপিরাইট সিম্বলটার জন্য জাস্ট কি এই এন্ড সাইন দিয়ে কপি লিখলেই হয়ে যাবে, অথবা এই যে হ্যাশ দিয়ে কি 100, এই আপনি যদি নাম্বারটা ইউজ করেন সেম কাজ করবে। আমি যদি এখানে একটা স্পেস দিয়ে এই নাম্বারটা বসাই দেই, সেভ করি, এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন কি সেম কাজটা হচ্ছে। তো দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন। আচ্ছা এখন কথা হচ্ছে যে এন্টাইটিস গুলা বা এগুলো আমরা কোথায় পাবো। আপনার যদি কখনো দরকার হয় আপনি গুগলে গিয়ে কি সার্চ দেন HTML এন্টাইটিস, পুরা একটা লিস্ট পেয়ে যাবেন। HTML এন্টাইটিস লিখে আপনি যদি সার্চ দেন অনেকগুলো ওয়েবসাইট পাবেন।
আমি এইভাবে সার্চ দিতে পারি এন্টাইটি লিস্ট। আচ্ছা, W3 স্কুলে অনেকগুলো সিম্বল দেয়া আছে। এরপরে যদি আপনার মোর সিম্বল লাগে এখানে হয়তো ওরা একটা লিংক দেওয়ার কথা, কোথায় জানি দিয়ে রাখছে। মোর সিম্বল লেখা থাকার কথা। না, এখানে দেয় নাই। এই যে দেখেন, আমি গুগলে সার্চ দিলে এভাবে আপনাদের যখন যদি কখনো প্রয়োজন হয় এভাবে কি সার্চ দিলে দেখবেন যে একটা লিস্ট পেয়ে যাবেন। আচ্ছা, এখন হচ্ছে যে আরেকটা জিনিস এর সাথে আমি বলে দিচ্ছি, আমরা যে এবিসিডি গুলা লিখি না, আসলে এই এবিসিডি আর একটু পরে বোঝাচ্ছি। দেখেন, আমরা মেটা ট্যাগ যদি বুঝি তাহলে এই জিনিসগুলো বুঝতে আরো সুন্দর হবে। আচ্ছা, এরপরে আছে দেখেন সিম্বল। আপনি চাইলে সিম্বলও ইউজ করতে পারেন এই ধরনের। এই যে দেখেন বিভিন্ন কোড আছে, সিম্বলের কি এন্টাইটিস কোড আছে, এন্টাইটি কোড আছে। তো চাইলে এগুলোও কি আপনারা যদি প্রয়োজন হয় ইউজ করতে পারবেন। এরপর আছে ইমোজি। আচ্ছা, ইমোজির জন্য এভাবে লিখতে পারেন, অথবা কিবোর্ডের থেকে আপনারা চাইলে কি ইমোজি লিখে দিতে পারেন। কিবোর্ড থেকে উইন্ডোজ চেপে এরপরে আছে যে যদি আপনি ডট চাপেন তাহলে দেখবেন যে আপনার এই ধরনের ইমোজি একটা প্লেট চালু হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, পপ আপ। তো এখানে সব ধরনের ইমোজি পেয়ে যাবেন। আচ্ছা, কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন সাথে আছে ডট, হ্যাঁ, এই দুইটা যদি একসাথে চাপেন তাহলে দেখবেন যে এরকম একটা কি পপ আপ চলে আসবে ইয়ে লেখার জন্য। এখন যে কোনো সিম্বল চাইলে কি আপনি এখান থেকে অ্যাড করে লিখে দিতে পারবেন। এই যে যদি আমি এগুলো দিয়ে দিচ্ছি, সেভ করি, এখন যদি এখানে আউটপুট এসে রিফ্রেশ করি, আচ্ছা, তাহলে দেখেন এই যে সিম্বল গুলো কি চলে আসছে। ওকে, দেখেন এখানে যদি আমি খেয়াল করেন, আমরা হচ্ছে যে যত কিছু দেখছি এইচটিএমএল এ কি কি বাকি ছিল আমি একটা টু ডু লিস্ট করে রাখছি। ফার্স্টে যদি দেখি ডক টাইপ আমরা অলরেডি কি জেনে ফেলছি, এটা আমাদের আর দরকার হবে না। এরপরে আছে বাটন ট্যাগ। বাটন নামের একটা ট্যাগ আছে ওয়েবসাইটে, যদি আপনার যে ধরনের বাটন গুলো আছে এই ধরনের বাটন যদি দেখাতে চান জাস্ট একটা ট্যাগ আছে আমাদের কি বাটন ট্যাগ। এটা আমরা ইউজ করব, খুবই ইউজ করব, অনেক বেশি ইউজ করব। ধরেন বাটন আছে কি ক্লিক মি। তো এই ধরনের অনেকগুলো বাটন দেখবেন ওয়েবসাইটে, এই ধরনের অনেক বাটন থাকে। তো বাটন গুলা তৈরি করার জন্য এইচটিএমএল একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হচ্ছে কি বাটন। আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো এই ধরনের একটা নিচে দেখেন একটা কি বাটন দেখা যাচ্ছে। তো এটা খুব বেশি অনেক ইউজ করবো আমরা। তো যদি বাটন ইউজ দরকার হয় এরকম আমরা ট্যাগ ইউজ করবো কি বাটন। আচ্ছা, এরপরে দেখি যদি কি বাকি আছে আমাদের। আচ্ছা, এরপরে আছে কি ডিটেলস, এটা আমাদের এখন লাগবে না। মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগ এটা একটা খুবই একটা আছে মজার একটা এইচটিএমএল ট্যাগ। আপনারা যে বিভিন্ন দোকানে বা ইয়ের মধ্যে দেখেন না টেক্সট গুলো কি আহ, ইয়ে করে যাচ্ছে, স্ক্রল হয়ে যাচ্ছে বা একটা থেকে। তো ওই ট্যাগটা এই ট্যাগটা লিখলেই খুব সুন্দরভাবে ওই কাজটা হয়ে যায় অটোমেটিক। আপনি যদি হচ্ছে যে মার্কিউ ট্যাগ লেখেন তাহলে আমি এর নিচে এসে লিখতেছি কি মার্কিউ। মার্কিউ হচ্ছে একটা এইচটিএমএল ট্যাগ। আচ্ছা, এগুলো পরে আসতেছি, এখন হচ্ছে যে জাস্ট এর ভিতরে কিছু লরেবেল টেক্সট দিয়ে দিচ্ছি লরেম। এখন যদি এটাকে সেভ করে আমরা যদি আউটপুট একটু রিফ্রেশ করি দেখবেন যে এটা একটা মজার একটা ট্যাগ আর কি। এই যে দেখেন আমরা যে টেক্সটটা এটা দিছি, এই যে দোকানের মধ্যে দেখেন টেক্সট গুলো কি স্ক্রল হয়ে যাচ্ছে, তো ঠিক সেম সুন্দরভাবে দেখেন স্ক্রল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা মজার একটা ট্যাগ আর কি। তো এটা খুব একটা আমাদের তবে এখানে একটা কথা আছে, এইচটিএমএল এর বা যারা ইয়ে আছে ওরা বলতেছে মানে এই ট্যাগটা আপনি ইউজ করার জন্য ওরা মানে নিষেধ করে। এই ধরনের কাজ যদি করতে হয় আপনাদেরকে হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে করার জন্য ওরা বলে সবসময়। তো এটা জাস্ট আমরা যেহেতু এইচটিএমএল দেখে ফেলতেছি তা অনেক সময় কোশ্চেনে থাকতেও পারে যে মার্কিউ ট্যাগের কিভাবে কাজ করে, হয়তো ভাইবারদের জিজ্ঞেস করতেও পারে এইচটিএমএল মার্কিউ ট্যাগ কি, তখন যেন বলতে পারেন। হ্যাঁ, এই কারণে আমি দেখাই দিলাম।
এরপরে যদি আসি ডিপ ট্যাগ, অলরেডি আমরা একটু আলোচনা করছি ডিপ ট্যাগটা কি। এটা হচ্ছে একটা কি, ধরেন আপনি অনেকগুলো অংশকে একটা একটা প্যারেন্ট এলিমেন্টের মধ্যে কি রাখতে যাচ্ছেন, বা এগুলো আমরা খুব ইউজ করবো, এত বেশি ইউজ করব যে আপনারা এগুলা তখন মানে বিরক্ত হয়ে যাবে। আপনি যদি একটা ওয়েবসাইটে যান, সব থেকে যে ট্যাগটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে কি ডিপ ট্যাগ। কারণ আচ্ছা, কেন ইউজ হয় আমরা যদি একটু ওয়েবসাইট গুলো দেখি, এখানে যদি আসেন দেখেন, আহ এটা তো হচ্ছে বোঝা যাচ্ছে না, আমরা এটাতে আর একটু ভালো বুঝতে পারবো। এই যে এখানে আছে, এই যে একটা পার্ট না, এটা একটা ডিপ, এই যে এটা একটা প্যারেন্ট ডিপ, এর ভিতরে কি সবগুলোকে রেখে দিছে। আবার এখানে আসেন, এই যে এটা এটা একটা ডিপ, এইগুলা দেখেন যে একটা ডিপের ভিতরে আছে, এগুলা আরেকটা ডিপের ভিতরে আছে, এগুলো কি আরেকটা ডিপের ভিতরে আছে। মানে ডিপ গুলো হচ্ছে যে একটা এমন একটা জিনিস, ওটার ভেতরে কি আপনি অনেকগুলো এলিমেন্টকে কি একসাথে রাখতেছেন। তো এত বেশি ইউজ হয় এটা, আস্তে আস্তে যখন করবেন তখন দেখবেন যে এগুলা আর ইয়ে করা লাগতেছে না। যেমন এই যে এইটা একটা, এটাও একটা ডিপ, এই ডিপের ভিতরে জাস্ট কি এই টেক্সট গুলোকে কি যেভাবে আমরা লিখি পি ট্যাগ এইচ1 এইভাবে আমরা কি লিখে দিছি। এখন যদি কোনো কিছু কালার করতে হয় তাহলে আমি কি একবারে ওই ডিপের ভিতরে কালার করে দিলে আমার হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। আবার ধরেন এটা এখান থেকে একটু গ্যাপ দেবো, মার্জিন দেবো, বা নিচের দিকে কি একটু গ্যাপ দেবো, তখন আর আমার এই যে প্রত্যেকটা এলিমেন্টে আমাকে বলতে হচ্ছে না, তখন আমি কি এই যে প্যারেন্ট যে ডিপটা আছে ওটাকে জাস্ট কি স্টাইল করে দেবো, উপরে একটু মার্জিন বা নিচে একটু মার্জিন দিয়ে দেবো, তখন হচ্ছে যে কাজগুলো কি তাড়াতাড়ি। তো এগুলো এত বেশি ইউজ হবে যে আসলে তখন এমনিতে এগুলো ক্লিয়ার হয়ে যাবো আমার। আচ্ছা, এরপরে যদি বলি লেয়ার এন্টাইটিস আমরা দেখলাম, এখন আসেন মেটা ট্যাগ। মেটা ট্যাগ, এই যে এতদিন ধরে আমরা শুধু কোড করতেছি, এখানে যদি আসি আমাদের এইচটিএমএল এর কোডে, তো এখানে উপরে যদি আপনারা খেয়াল করেন কিছু মেটা ট্যাগ লেখা আছে। তো আমরা এতদিন শুধু এগুলো কোড করে গেছি, বাট কোনো কিছু বুঝি নাই আসলে এগুলো কেন কাজ, কি কাজ করে এগুলো। আচ্ছা, তো ফার্স্টেই প্রথমটা যদি আসি, মেটা ট্যাগ আছে কি ক্যারেক্টার সেট, এরপরে আছে কি UTF-8। আসলে এখন হচ্ছে যে কথা হচ্ছে যে ক্যারেক্টার সেট বা UTF-8 এই জিনিসগুলো কি, এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে, জানতে হবে। আচ্ছা, ফার্স্টে আছে যদি বলি ক্যারেক্টার সেট হচ্ছে যে আমরা এই যে এবিসিডি এই যে টেক্সট গুলা লিখছি, হ্যাঁ এই যে টেক্সট গুলা লিখছি, এগুলো কি এই কম্পিউটার বোঝে? কম্পিউটার বোঝে না। আবার যদি আপনি দেখেন কম্পিউটার বোঝে কি 1 0 আর হচ্ছে কি 1, তো কম্পিউটার তো এগুলো বোঝে না। তো আপনাকে যে এই যে আউটপুট দেখতেছেন, এই যে এখানে দেখতেছেন এইভাবে দেখাচ্ছে, তাহলে এই জিনিসগুলো কিভাবে দেখাচ্ছে, আপনি তো এগুলো দেখতেছেন, বাট কিন্তু কম্পিউটার তো এগুলো বোঝে না। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা ব্রাউজারে, হ্যাঁ আমি বলতেছি প্রত্যেকটা ব্রাউজারে একটা করে ইঞ্জিন থাকে। আপনারা জানেন, এগুলো শুনছেন এর আগে কখনো? আপনাদের আইসিডি বই পড়ছেন না? প্রত্যেকটা ব্রাউজারের ইঞ্জিন থাকে। আমি যদি এখানে সার্চ দেই, ব্রাউজার ইঞ্জিন লিস্ট, আচ্ছা এখানে দেখেন প্রত্যেকটা এক একটা করে কি ব্রাউজার না এগুলো, এগুলোর ভিতরে একটা করে ইঞ্জিন থাকে, যে ইঞ্জিনটা আমরা যে কোড গুলা করি বা যে জিনিসগুলো আমরা ইনপুট দেই, ওগুলোকে ও রিড করে আপনাকে একটা ভিজুয়ালি গ্রাফিলি একটা আউটপুট আপনাকে দেখায়। কারণ আপনি লিখতেছেন এখানে কি ভাই, দেখেন তো এগুলো কি, এগুলো কি মানে আমার এগুলো দেখলে কি কোনো কিছু বোঝার মতন কিছু আছে? কিন্তু এই যে কোড গুলো আমরা করি, এগুলো হচ্ছে যে ব্রাউজারের এই যে ইঞ্জিন থাকে একটা করে, ওই ইঞ্জিন গুলা এই জিনিসগুলো বুঝতে পারে। আর ব্রাউজারের ইঞ্জিন তিনটা জিনিস বোঝে, আমি এর আগেও মনে হয় আপনাদেরকে বলছি, ব্রাউজার তিনটা জিনিস বোঝে। এই যে ব্রাউজারের ভিতরে যে ইঞ্জিন গুলা থাকে, ও চেনে হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে কি এইচটিএমএল, আরেকটা হচ্ছে সিএসএস, আরেকটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। এর বাইরে যদি আপনি পাইথনের কোড লেখেন বা পিএইচপির কোড লেখেন, ব্রাউজার কিন্তু এগুলো বোঝে না। তো আপনাকে যদি পাইথন বা পিএইচপির কোড করেন, তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের টুলস ইউজ করা লাগে, যেগুলো আছে কি আলটিমেটলি ওই জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এ কি কনভার্ট করে দেয়। তো যখন পাইথন বা পিএইচপি এগুলো যদি কখনো শেখেন, তখন জিনিসগুলো হচ্ছে যে আরো বেশি বুঝতে পারবেন। তো ওই কোডগুলো যখন আপনি করবেন, তখন হচ্ছে যে মাঝখানে একটা টুলস থাকে, যে টুলসটা ওই কোডগুলোকে এইচটিএমএল সিএসএস এই জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে। আচ্ছা, এখানে যদি ক্রোমের ক্ষেত্রে আমরা দেখি, ক্রোম যে ইঞ্জিনটা ইউজ করে সেটা হচ্ছে কি V8 ইঞ্জিন, এর ইঞ্জিনের নাম হচ্ছে কি V8 ইঞ্জিন, এখানে আছে কিনা। তো আমি যদি ইঞ্জিন নেম
আচ্ছা, ব্রাউজার এন্ড ওয়েব ব্রাউজার এন্ড সার্চ ইঞ্জিন নেম, ওয়েব ব্রাউজার এন্ড ইঞ্জিন নেম। আচ্ছা, ম্যাটারটাকে হচ্ছে যে ক্যারেক্টার সেটটা হচ্ছে কি ক্যারেক্টারের একটা সেট, যেখানে আছে যেহেতু আমাদের ব্রাউজার বা ব্রাউজারে বলেন, আর আপনার হচ্ছে যে এই যে ল্যাপটপ বা কম্পিউটার যেটাই বলেন, এগুলো হচ্ছে 0 1 ছাড়া কিছুই বোঝে না। তো আমরা এই যে টেক্সট গুলো লিখতেছি, তো এগুলো কিভাবে বুঝতেছে ওরা? হ্যাঁ, আপনাকে এইভাবে কিভাবে দেখাচ্ছে? তো এগুলোর তো আছে যে আপনি যদি কম্পিউটারের ভাষায় বলেন, তাহলে এটার হচ্ছে কি ও আপনি এটা লেখা মানে কি ও আপনাকে 0 1 এভাবে দেখাবে। কিন্তু এখানে কিন্তু আমরা যা লিখতেছি তাই দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে আছে যে এর একটা ইঞ্জিন আছে, যেটা একটা ক্যারেক্টার সেট ইউজ করছে এরা, সেটা হচ্ছে কি UTF-8। এই ক্যারেক্টার সেট অনেকগুলা প্রিভিয়াস আরো অনেকগুলা ছিল, আপডেটেড হতে হতে বর্তমান যে লেটেস্ট ভার্সনটা আছে ক্যারেক্টার সেটের, সেটা হচ্ছে কি UTF-8। আচ্ছা, এই UTF-8 এর মধ্যে আমরা যত ধরনের ভাষা লিখি, পৃথিবীতে যত প্রকার ভাষা আছে, সব ভাষার যে একটা করে কোড আছে। আপনি যখন এ লেখেন, এটার একটা কি কোড আছে। আবার যখন বি লেখেন, এটার একটা কি কোড আছে। এই যে কোড গুলাকে বলে, এগুলাকে বলে আছে কি অ্যাসকি কোড। আপনি যদি এখানে আসেন, এখানে কোথায় জানি আছে। আচ্ছা, এই যে ক্যারেক্টার সেট এখানে দেয়াই আছে UTF-8, এগুলোর হচ্ছে অ্যাসকি কোড আছে একটা করে। আমরা যেটা বলতেছিলাম, ক্যারেক্টার সেট হচ্ছে এমন একটা জিনিস, যেখানে আপনাদের প্রত্যেকটা সিম্বলের জন্য বা প্রত্যেকটা লেটারের জন্য, প্রত্যেকটা অক্ষরের জন্য ব্রাউজার যেটা বুঝতে পারে ওই ধরনের কোড গুলাকে কি স্টোর করা আছে। আমার কথাটা ভালো মতন বুঝলেন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই ক্যারেক্টার সেট এটা অনেক সব থেকে বেশি এটা কোশ্চেন করে, এই ক্যারেক্টার সেট UTF-8 এটা কেন ইউজ করা হয়। আচ্ছা, এই যে UTF-8 এটা হচ্ছে লেটেস্ট একটা ভার্সন, যেখানে আপনি প্রত্যেকটা কোডের কি এই যে এগুলোকে বলে অ্যাসকি কোড। কোনটার জন্য প্রত্যেকটার জন্য একটা একটা করে কি কোড আছে। আপনার যখন এ লেখি, এর একটা কিন্তু কোড আছে। আপনি যদি এখানে খেয়াল করেন, এই যে দেখেন, এটা হচ্ছে কি জির একটা কোড আছে, সেটা হচ্ছে কি 71। এরপরে যদি দেখেন এই যে 72, এগুলা হচ্ছে যে শুরু হচ্ছে এই যে বড় হাতের এ থেকে শুরু হচ্ছে 65 থেকে, এখান থেকে শেষ হচ্ছে কি জেড, এই যে 90। হ্যাঁ, এখান থেকে শেষ লেটার গুলো। তো এই যে প্রত্যেকটা লেটারের জন্য কি একটা করে এসকি কোড দেয়া আছে, এই যে এটা এগুলোকে বলা কি এসকি কোড। আবার স্মল লেটারের জন্যও সেম ভাবে এই ধরনের কিছু কোড দেয়া আছে। এই যে যদি দেখেন, এই যে স্মল লেটার এটার জন্য কোড হচ্ছে কি 97। তো এই যে আমরা ABCD এগুলো লিখতেছি, মূলত এগুলো তো আর এই আপনাদের যে কোড এডিটর বলেন, ব্রাউজার বলেন, এগুলো কিছুই বোঝে না। তো এরা বোঝে কিভাবে? আপনি যখন সি লিখতেছেন, এই UTF-8 এর মধ্যে এর পরিবর্তে আপনি কি লেখেন, ও এটাকে কনভার্ট করে দেয়। আমার কথাটা বুঝতেছেন? আমরা যখন এল লিখতেছি, ও খুঁজতেছে এর একটা কোড আছে কিনা। তো তখন এর এর ভিতরে যখন ওই কোডটাকে পায়, তখন ওটাকে ও ভিজুয়ালি দেখাতে পারে। তো এইভাবে আছে যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে কি ASCII কোড থাকে। এই ঠিক সেম ভাবে প্রত্যেকটা ব্রাউজারের ভিতরেও এই UTF-8টাকে কি কানেক্ট করা আছে। তো এই ইউটিউব দেয়া আছে। এখন যদি আমরা কোনো কিছু লিখি এভাবে, তখন ও ওটাকে কনভার্ট করে কি আমাকে আউটপুট গুলো এভাবে দেখায়। এখন কথা হচ্ছে, আমাদের ওয়েবসাইটে এই মেটাটেকটা UTF-8 ইউজ করার কারণ হচ্ছে, যদি আমরা যে কোনো ভাষায় আমরা লেখা লিখি না কেন, প্রত্যেকটাই যেন কি আমাদের আউটপুটে শো করে। এখন যদি আপনি UTF-8 না লিখে, এখন যদি অন্য কোনো ভাষায় যদি এই যে ইংলিশ বাদে অন্য কোনো ভাষায় যদি এখানে লেখেন,
সেটা কিন্তু আউটপুট পাবেন না। আমার কথা বুঝতেছেন? আপনার যদি এই মেটা ট্যাগ ইউটিউব 8 না লেখে কন্ট্রোল জেড এটা যদি না লেখেন এবং যদি অন্য কোনো ভাষায় যে ভাষাগুলো ব্রাউজার বুঝতে পারে না ওগুলা ভাষায় যদি কোড করেন সেগুলো কিন্তু এগুলো আর আউটপুটে দেখা যাবে না, তখন কিন্তু ওই যে ছোট ছোট ঘর 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 এরকম চলে আসবে সবগুলো। কথাটা বুঝতেছেন আমার? তো এই কারণে সব সময় কি লেটেস্ট ভার্সন যে ক্যারেক্টার সেটের ইউটিউব 8, এখন এই ইউটিউব 8 যদি আপনি ইউজ করেন তাহলে এটা আপনি হিন্দি লেখেন, চায়না লেখেন, যাই লেখেন সবগুলাই কি আউটপুটে দেখতে পারবেন। কারণ হচ্ছে কি এই ইউটিউব 8 এর মধ্যে পৃথিবীতে যত প্রকার ভাষা আছে সবগুলোর জন্য আস্কি কোড গুলা কি স্টোর করা আছে বা লেখা আছে। এটাতে হেডেই থাকে মেটা ট্যাগ। আচ্ছা, এরপরে যদি আসি মেটা ট্যাগ আছে, এটা আরেকটা ট্যাগ যদি আমরা দেখি, একটা মেটা ট্যাগের দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে কি নেম পার্ট আর একটা হচ্ছে কি কন্টেন্ট। নেম আর হচ্ছে কি কন্টেন্ট। শুধু এইটার বাদে বাকি যেগুলো দেখবেন প্রত্যেকটা মেটা ট্যাগের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়, সেটা হচ্ছে কি নেম আর হচ্ছে কি কন্টেন্ট। আচ্ছা, এখন নেম কন্টেন্ট এটা হচ্ছে নেম এ ধরনের অনেকগুলো আছে, আমরা আস্তে আস্তে দেখতেছি। একটা হচ্ছে কি ভিউপোর্ট, এটা অটোমেটিক চলে আসে। আচ্ছা, আমরা যখন বেসিক স্ট্রাকচার নেই এটা চলে আসে। এটার কাজটা কি করে? আচ্ছা, ভিউপোর্ট আমাদের যখন রেসপন্সিভ নিয়ে কাজ করব, আপনি যদি এই ভিউপোর্ট অনুযায়ী যদি এটাকে যদি না লেখেন তখন ওয়েবসাইটটা কি রেসপন্সিভ হবে না। আচ্ছা, রেসপন্সিভ কি আমরা বুঝি? একটু কথা বলবেন আমার সাথে। ওয়েবসাইটে রেসপন্সিভ বলতে আমরা কি বুঝি? হুম? কেউ জানেন রেসপন্সিভ কি? রেসপন্সিভ বলছে এই যে একটা ওয়েবসাইট আমি যদি আমি কম্পিউটার থেকে যদি ভিজিট করি এরকম দেখাচ্ছে, তাই না? আবার যদি এটাকে একটু ছোট করি তখন দেখেন একটু কি ভিন্ন রকম দেখাচ্ছে, তখন আর আমাকে সাইড বারটা দেখাচ্ছে না। সাইড বারটা তখন দেখেন আমি ক্লিক করার পরে আসতেছে। তো এই যে যদি সাইড বারটা যদি এখানে ছোট ডিভাইসে এরকম থাকতো তখন কি এই কন্টেন্ট গুলো দেখা যাইতো? না। এই যে প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা লেআউট আলাদা আলাদা আসতেছে, এটাই হচ্ছে কি ওয়েবসাইটের রেসপন্সিভ। কথাটা বুঝতেছেন? এই যে প্রত্যেকটা ডিভাইসের জন্য দেখেন কন্টেন্ট গুলো কি ভিন্নভাবে শো হচ্ছে, কিন্তু বড় ডিভাইসে একরকম দেখা যাচ্ছে, ছোট ডিভাইসে কি আরেক রকম দেখা যাচ্ছে। তো এই যে প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা দেখা যাচ্ছে, এই যে এটাই হচ্ছে কি রেসপন্সিভ কোড। অর্থাৎ যে আপনি যে ডিভাইসে এই ওয়েবসাইট গুলো ভিজিট করেন না কেন সবগুলাই কি কন্টেন্ট গুলো সুন্দরভাবে দেখতে পাবেন। আর যদি রেসপন্সিভ করা না থাকতো কি হইতো দেখেন, এদের ডিসপ্লে যদি ছোট হইতো এই কন্টেন্টটা যদি সাইড বারটা এত বড় থাকতো এই কন্টেন্ট গুলো কি আর এখানে দেখা যাইতো, পড়া যাইতো? তো এটা তাহলে কন্টেন্ট গুলো ওয়েবসাইটটা ভালোভাবে ভিজিট করা যেত না। আচ্ছা, এটাই হচ্ছে রেসপন্সিভ। আপনি যদি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে চান অবশ্যই অবশ্যই কি এই মেটা ট্যাগটা থাকতে হবে। আচ্ছা, দেখেন একটু কোথায় ছিল আমরা, এই মেটা ট্যাগ। হ্যাঁ, মেটা ট্যাগে এই যে ভিউপোর্টের যে মেটা ট্যাগটা আছে এটা যদি না থাকে ওয়েবসাইটকে আপনি কি রেসপন্সিভ করতে পারবেন না। এছাড়া আরো কিছু মেটা ট্যাগ আছে, আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন মেটা ট্যাগ। হ্যাঁ, ওকে, আমরা যদি গুগলে সার্চ দেন মেটা ট্যাগ দিয়ে, এছাড়াও অনেকগুলা মেটা ট্যাগ পাবেন। এদিকে একটু খেয়াল করেন প্লিজ, কথা বললেন না কেউ। আচ্ছা, W3 স্কুলে দেখেন এখানে গেলে আরো কিছু মেটা ট্যাগ আপনারা পাবেন। কিছু এগুলো হচ্ছে যে যখন ওয়েবসাইট তৈরি করবেন এই মেটা ট্যাগ গুলো অবশ্যই অবশ্যই রাখবেন। আবার বলতেছি যখন আপনি কোনো ওয়েবসাইট তৈরি করবেন এই মেটা ট্যাগ গুলা কি অবশ্যই এই 5টা মেটা ট্যাগ নিম্নে এই 5টা আপনি রেখে দিবেন। এছাড়া অনেক মেটা ট্যাগ আছে যারা এসইও নিয়ে কাজ করে, তারা দেখবেন যে এই মেটা ট্যাগ গুলো নিয়ে কাজ করে। তো আপনি ডিজাইনার হিসেবে বা ডেভেলপার হিসেবে মিনিমাম আপনাকে এই 5টা মেটা ট্যাগ আপনি এখানে রেখে দিবেন। আচ্ছা, এগুলা হচ্ছে যে হ্যাঁ, আচ্ছা কেন এটা বলতেছি, প্রথম তো এটা লাগবেই। হ্যাঁ, এটা ছাড়া তো আপনি অন্য অন্য ভাষায় লিখতেই পারবেন না একটা। আর এটা না হলে আপনি কি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। এই যে ভিউপোর্ট দুইটা তো মাস্ট, এই দুইটা তো থাকতেই হবে। এই দুইটার বাইরেও আরো কিছু আছে, সেটা আছে কি ডিসক্রিপশন। আচ্ছা, এই ডিসক্রিপশনটা কি কাজ করে, আর এখানে আছে কি কন্টেন্টের মধ্যে কিছু কন্টেন্ট দেয়া আছে। দেখেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ডিসক্রিপশন আর হচ্ছে কি কন্টেন্ট, এরপরে আছে কিওয়ার্ড, এরপরে আছে কি কন্টেন্ট। এই দুইটা ট্যাগ কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে প্রথমটা যদি বলি কিওয়ার্ড, আচ্ছা কিওয়ার্ড গুলো কি আমরা বুঝি? কিওয়ার্ড কোনগুলোকে বলি?
আপনি যে জিনিসগুলো লিখে লিখে গুগলে সার্চ দেন বা অন্য কোথাও সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, এগুলো হচ্ছে কি কিওয়ার্ড। তখন আপনি ধরেন একটা কি ফুটবল লিখে সার্চ দিচ্ছেন, তাহলে কিওয়ার্ডটা হচ্ছে কি ফুটবল। আবার যখন আপনি কি সং লিখে বা কোনো গান শোনার জন্য কি সার্চ দিচ্ছেন, কি লিখে সার্চ দিচ্ছেন? সং বা বাংলা সং সেটাই লেখেন। এরকম লেখেন না? তো এগুলোই হচ্ছে কি কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড যদি হয় তাহলে আপনি যদি আপনার ওয়েবসাইট একটা তৈরি করেন, ধরেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, আপনার কিছু পার্সোনাল জিনিস আপনি কি সেল করবেন। তো আপনার প্রোডাক্ট গুলোর নাম কি? আচ্ছা, ওই প্রোডাক্টের জন্য ইউজাররা কি লিখে লিখে সার্চ দিতে পারে? আমার কথা বুঝতেছেন কি আমি কি বলতেছি? এখন ইউজাররা কি লিখে সার্চ দিতে পারে আপনার ওই প্রোডাক্টের জন্য, সেই প্রোডাক্টের কি গুলাকে আপনি এখানে রেখে দিবেন কি, এই মেটা ট্যাগের ভিতরে দেখেন এখানে কি কি হিসেবে রেখে দিবেন। তাহলে কি হবে, যখন কোনো ইউজার গুগলে গিয়ে ওই আপনার ওই কিওয়ার্ড ধরে যদি কেউ সার্চ করে, তখন আপনার ওয়েবসাইটটা কি র‍্যাঙ্কে চলে আসবে, সামনে আসবে। আবার ধরেন আপনার এই যে এইচটিএমএল এখানে ওরা লিখে রাখছে, তো এইচটিএমএল লিখে যদি সার্চ দেন, আপনার এখানেও যদি কি মেটা ট্যাগের ভিতরে এইচটিএমএল এই কির ভিতরে কি এইচটিএমএল শব্দটা থাকে, আমি যদি গুগলে গিয়ে কি এখানে সার্চ দেই, আমরা সার্চ দেই না গুগলের মধ্যে, আমি যদি এখানে এইচটিএমএল লিখে সার্চ দেই, এই দুইটার মধ্যে যদি মিল থাকে, আপনার ওয়েবসাইটের এইচটিএমএল এ যদি মেটা ট্যাগের ভিতরে এই কিওয়ার্ডটা থাকে, তাহলে গুগল কি করবে, ওই কিওয়ার্ড ধরে আপনার ওয়েবসাইটটাকে কি সবার আগে নিয়ে আসবে। আচ্ছা, এরপরে আছে যে ডিসক্রিপশন আর হচ্ছে কি কন্টেন্ট। আচ্ছা, আমরা কোনো কিছু লিখে সার্চ দেওয়ার পরে একটা দেখি না, ধরেন এখানে কি এইচটিএমএল লিখেই আমরা সার্চ দিলাম। আচ্ছা, এইচটিএমএল লিখে যদি সার্চ দেন, সার্চ দেওয়ার পরে এখানে একটা টাইটেল দেখা যাচ্ছে না? এই টাইটেলটাই এরপরে কিছু দেখেন কি টেক্সট দেখা যাচ্ছে। এই টাইটেল আর টেক্সটটাই হচ্ছে কি এই যে নেম, সরি, ডিসক্রিপশন আর হচ্ছে কি কন্টেন্ট। ভালো মতন বোঝেন। এই যে কিওয়ার্ড গুলা দিচ্ছেন, এই কিওয়ার্ড যদি থাকে তাহলে আপনার ওয়েবসাইটে কি এসইও তে অনেক সামনে নিয়ে আসবে এটা। আর এটা কি হচ্ছে, আপনি যখন সামনে আসবে, আসার পরে এই যে যে টাইটেলটা দেখা যাচ্ছে, এই টাইটেলটা আপনার এখানে যে টাইটেলটা দেয়া থাকবে, ওই টাইটেলটাই কি এখানে শো করবে। কি বুঝতে পারছি? এই গোটা ট্যাগ মেটা ট্যাগ। ব্রেক নেন, ব্রেকের পরে বাকি আমাদের যে অন্য সিএসএস টপিক আজকে শুরু করবো আমরা, হ্যাঁ? আচ্ছা, আমাদের হচ্ছে যে এইচটিএমএল যতটুকু দেখছি, হ্যাঁ, যা কিছু আছে এইচটিএমএল এর মোটামুটি সবকিছুই কভার করছি। এখন থেকে দেখেন, আমাদের হচ্ছে যে অলরেডি আজকে যেটা ক্লাস চলতেছে, 12তম ক্লাস চলতেছে আমাদের আজকে। তো দেখা যাচ্ছে যে মোটামুটি অনেক ক্লাসই গেছে এইচটিএমএল শিখতে, কারণ আপনাদের হচ্ছে যে অনেকেই ফার্স্টে কিছু মানে বেসিকটা ছিল না, শুরু করতে আমাদের কি অনেকটা টাইম লেগে গেছে। তো এখন যেহেতু একটু সবাই একটু অভ্যস্ত হয়ে গেছেন, তো সিএসএস টা আমরা একটু খুব তাড়াতাড়ি যাব। আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করার ট্রাই করবেন। কারণ সব টপিক আমাদেরকে কভার করতে হবে, নাহলে হচ্ছে যে এক্সামের ক্ষেত্রে দেখা যাবে যে কোথা থেকে কি দিচ্ছে, আমরা তো টপিক যদি কভার না করি তাহলে হচ্ছে অ্যান্সার করতে পারবো না। তো এই কারণে টপিক কভার করার জন্য আমরা একটু এখন থেকে একটু ফাস্ট যাব। আপনারা হচ্ছে যে বাসায় বা যেখানে হোক এখানে আগে এসে বা ছুটির পরে সময় আছে, আপনারা এখানে একটু প্র্যাকটিস করবেন। আর সিএসএস টা খুব বেশি কঠিন না, খুব সহজ জিনিস। শুধু হচ্ছে যে আপনারা হচ্ছে যে প্রপার্টি আর ভ্যালু কিছু আছে, এগুলো মুখস্থ করতে হয়। মুখস্থ বলতে মনে রাখতে হয় আর কি। তো এটা যদি যত ভালো মনে রাখতে পারবেন, তত ভালোই আর কি তাড়াতাড়ি শিখতে পারবেন। তো আমরা যদি এখন আসি আমাদের এইচটিএমএল শেষ, আমরা এখন হচ্ছে যে সিএসএস দেখব। সিএসএস কি? সিএসএস হচ্ছে কি একটা স্টাইল, স্টাইল শিট বা স্টাইল। এইচটিএমএল কে আমরা কি স্টাইল করি। আচ্ছা, এখানে দেখেন সিএসএস এর ফুল ফর্ম দেয়া আছে, এটা হচ্ছে কি ক্যাসকেডিং স্টাইল শিটস। আচ্ছা, এই শিটস এর আবার এস বাদ দিয়ে না, হ্যাঁ? পুরোটাই এস মিলাই আছে কি ক্যাসকেডিং স্টাইল শিটস। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে সিলেক্টর বেস কি সিলেক্টর বেস স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। আমরা এইচটিএমএল কে বলছিলাম কি ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটা শব্দ বলছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমরা এইচটিএমএল কে বলছিলাম কি ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কেন ট্যাগ বেস বলছি এতদিনে হয়তো আপনারা কি এটা ক্লিয়ার? কারণ এইচটিএমএল এ যা কিছু আছে সবকিছু হয় কি ট্যাগ দিয়ে। তো সেম এখানে একটা কথা বলা আছে, এটা আছে কি সিলেক্টর বেস স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ।
তো এখানে সিএসএস এর সবথেকে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে আপনাকে কি সিলেক্টর গুলো জানতে হবে, তাহলে আপনি কি সহজেই ডিজাইন গুলো করতে পারবেন। ক্যাসকেডিং স্টাইল শিটস, এরা এখানে যদি বলি এরা কি লেখছে দেখি। ক্যাসকেডিং স্টাইল শিট ইজ এ স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ ইউজ টু, cascading styles is a style sheet language used to describe the presentation of a document written in HTML। আচ্ছা তাহলে কি বলতেছে ওরা, দেখেন ক্যাসকেডিং স্টাইল শিট এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা কি করে ডকুমেন্ট, যেটা আমরা HTML যে ডকুমেন্টটা আছে, HTML এ আমাদের কাজগুলা করি, HTML পুরোটাই হচ্ছে কি HTML ডকুমেন্ট, ওটাকে আছে কি প্রেজেন্টেশন করে। প্রেজেন্টেশন বলতে এখন বিভিন্ন লেআউট বা যেটাই বলি আমরা, এরপরে কি স্টাইল কালার চেঞ্জ করা বলেন, এই ধরনের কাজগুলা কি সিএসএস দিয়ে করে থাকে। আচ্ছা, সিএসএস ডিসক্রাইব হাউ এলিমেন্ট শুড বি রেন্ডার অন স্ক্রিন, অন পেপার, ইন স্পেস, অর কি লেখা আছে অন আদার মিডিয়া। আচ্ছা এটা যেটা বলতেছে যে এই যে সিএসএস দিয়ে আমরা কি ডিসক্রাইব করব, এটা কিভাবে দেখা যাবে বা কোথায় দেখা যাবে, এই ধরনের কাজগুলো কি সিএসএস দিয়ে করা হয়ে থাকে। আচ্ছা, সিএসএস স্টার্ট ইন 1994, এটা 94 সাল থেকে শুরু হয়েছে। আর এটা তৈরি করছে যিনি, সেটা হচ্ছে কি ওনার নাম হচ্ছে কি হ্যাকন উইলিয়াম লি। আচ্ছা, এইচটিএমএল যিনি তৈরি করছে, আর ইনি দুইজনেই ওনারা হচ্ছে যে একটা কোম্পানিতে ওই সময় জব করছিল, সেটা হচ্ছে কি CRN। এই কোম্পানিতে ওনারা একসাথেই ছিল। তো এইচটিএমএল তৈরি করছে একজন, আর ইনি হচ্ছে কি সিএসএস টা তৈরি করছে। তার মানে একই কোম্পানি, এরা হচ্ছে ওয়েবের যাত্রা শুরু হচ্ছে এই যে CRN যে কোম্পানি আছে এরাই শুরু করছে প্রথমে। এটা হচ্ছে আমেরিকান বেস একটা কোম্পানি। আচ্ছা, এখন যদি আসি সিএসএস এর ফার্স্টে যেটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সিএসএস এর কি সিনট্যাক্স। আমরা প্রত্যেকটারই একটা এইচটিএমএল আমরা দেখছিলাম, এইচটিএমএল এর কি কিছু নিজস্ব সিনট্যাক্স ছিল। যেমন হেডিং এর ক্ষেত্রে আমাদের ট্যাগের ক্ষেত্রে কি ট্যাগ শুরু করা লাগছে, আবার কি ট্যাগ শেষ করা লাগছে, আবার কিছু কিছু ট্যাগ কি সিঙ্গেল ট্যাগ ছিল। তো ওই সিনট্যাক্স গুলো কি আমরা তৈরি করছি না, ওরা যে সিনট্যাক্স গুলো দিছে ঠিক সেই সিনট্যাক্স দিয়েই আমাদেরকে কি কোড গুলো করতে হয়। তো ঠিক সেম ভাবে সিএসএস এরও কি কিছু সিনট্যাক্স বা কিছু নিয়ম আছে, আপনি যদি আমার মতন করে আমরা করি তাহলে হবে না। ওরা যে ওরা তৈরি করে দিছে, ওরা যেভাবে বলবে আমাদেরকে কি সেভাবে ইউজ করতে হবে। এখন সিনট্যাক্সটা কি হবে, প্রথমে থাকবে কি সিলেক্টর, এরপরে আছে কার্লি ব্রেস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট আমরা যেটাকে বলি, সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে, এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে। এর মাঝখানে আমাদের যে সিএসএস গুলো লিখবো সেগুলো এর মাঝখানে থাকবে। তাহলে সিনট্যাক্সটা আছে এরকম, সিলেক্টর, এরপরে আছে কি সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এর মাঝখানে এসে হবে কি প্রপার্টি, আর আছে কি ভ্যালু। আচ্ছা, এখন যদি সিনট্যাক্সটা আমরা একটু দেখতে যাই, আমরা যদি এই যে কোডগুলো আমরা এখানে করতেছি না, আপাতত আমি একটা জিনিস করতেছি, এটা আরো পরে বুঝবো একটু পরে। আচ্ছা, প্রথমে আমাদের থাকবে কি সিলেক্টর, সিলেক্টর এরপরে হবে কি সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এর মাঝখানে আমাদের থাকবে কি প্রপার্টি, প্রপার্টি এরপরে আছে কি ভ্যালু, এরপরে আছে সেমিকোলন। এটা আছে কি এর সিনট্যাক্স। এটা আসতেছে কি, হ্যাঁ স্টাইল ট্যাগের ভিতরে এখানে লিখলে স্টাইল ট্যাগের ভিতরে লিখতে হয়। আচ্ছা, তাহলে ফার্স্টে আমাদের সিনট্যাক্সটা যদি দেখি, প্রথমে আছে কি আমাদেরকে সিলেক্টর লিখতে হবে, প্রপার্টি লিখতে হবে, এরপরে কি ভ্যালু লিখতে হবে। তাহলে এখন যদি আসি সিলেক্টর, আমরা কিভাবে সিলেক্টর গুলো লিখবো। আচ্ছা, সিলেক্টর অনেক ধরনের হয়ে থাকে, আমরা যদি সহজভাবেই বলি, ফার্স্টে একটা যদি দেখি, তাহলে এখানে আছে কি কিছু ট্যাগের নাম আছে না আমাদের, যেমন আছে কি H1 বাটন, এরপরে আছে কি মার্কিউ। এই যে ট্যাগ গুলো আছে, আমরা চাইলে এটা দিয়ে কি সরাসরি এটা ধরেই সিলেক্ট করতে পারবো। তাহলে সিলেক্টর লেখার জন্য যে এলিমেন্টকে আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, তাহলে সেই এলিমেন্টটাকে কি আগে নাম লিখতে হবে। তাহলে এখানে যদি আসি, তাহলে সিলেক্টরের পরিবর্তে হবে কি আপনি কোনটাকে সিলেক্ট করতেছেন সেটার নাম। তাহলে প্রথমে আছে কি দেখেন, আমরা যদি H1 টাকে ধরতে চাই, তাহলে এখানে হবে কি
1। তাহলে আমাদের কি সিলেক্টরটা, একটা সিলেক্টর আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আসেন প্রপার্টি আর হচ্ছে কি ভ্যালু। তো এই জিনিসটা বোঝার আগে আমরা আরেকটা জিনিস যদি দেখি, এখানে ধরেন একটা আমরা কি টেবিল তৈরি করতেছি, এরপরে আছে কি টিআর, এর ভিতরে আছে টিডি। ধরেন এটা একটা আমাদের কি টেবিল। এখন সিএসএস এর এই যে প্রপার্টি ভ্যালু গুলো আসলে কি একটু যদি বুঝি, তাহলে আমরা এই যে টেবিলের মধ্যে কিছু অ্যাট্রিবিউট ইউজ করছি না, অ্যাট্রিবিউট আমরা কিভাবে লিখি? ধরেন এটা বর্ডারে দেওয়ার জন্য কি বর্ডার, এরপরে আছে কি ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে কি ধরেন এটা দিলাম কি 5 পিক্সেল। এভাবে আমাদের কি অ্যাট্রিবিউট গুলা লিখতাম না? ঠিক এইচটিএমএল এর অ্যাট্রিবিউট গুলাই সিএসএস এ গিয়ে হচ্ছে কি প্রপার্টি, আর অ্যাট্রিবিউটের ভ্যালু গুলো হচ্ছে কি ভ্যালু। আর কথা বুঝতেছেন? এখানে হচ্ছে আমরা অ্যাট্রিবিউটে যে জিনিসগুলো লিখতাম সেগুলোকে সিএসএস এ গিয়ে বলতেছে কি প্রপার্টি, এরপরে আছে কি এর ভ্যালু গুলাই হচ্ছে কি এখানকারও ভ্যালু। কিভাবে যদি একটু দেখি, ধরেন আমি হচ্ছে যে টেবিলটাকেই ধরলাম, হ্যাঁ, তাহলে টেবিল, এখানে তাহলে বর্ডার আমরা দিছি, তাহলে এখানে লিখতে পারি কি বর্ডার। আচ্ছা, এখানে ভ্যালু দিছি আমরা কতটুকু 5 পিক্সেল। তো এটা এখান থেকে না দিয়ে আমরা এখানে দিচ্ছি কি 5 পিক্সেল। আচ্ছা, এতটুকু যদি এই বর্ডারটাকে আপাতত উঠাই দিচ্ছি, এখান থেকে উঠাই দিলাম, তাহলে বর্ডার দিলে আমাদের কি একটা বর্ডার আসতো 5 পিক্সেলের। আমরা সেম জিনিসটাই কি করতেছি অ্যাট্রিবিউটে না লিখে এখন কি করতেছি সিএসএস এর মাধ্যমে দিচ্ছি। তাহলে অ্যাট্রিবিউট যেটা ছিল ওটা আছে কি এখানে প্রপার্টি, আর ভ্যালুটা আছে কি এখানে ভ্যালু। সেভ করে দেখি, এখন আউটপুটে গিয়ে একবার রিফ্রেশ করি। আচ্ছা, সি 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 টেবিল কি করলাম আমি, জি এখন বলেন। আচ্ছা, হ্যাঁ, মনে হয় না, শিওর ছিলাম না, দেখি। আচ্ছা, যাই হোক, আবার একটু রিভিশন করে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে যদি কি আইডি দিয়ে আপনি সিলেক্ট করেন, অবশ্যই কি আইডির নামের সামনে একটা কি হ্যাশ দিতে হবে। আর যদি ক্লাস আপনি অ্যাট্রিবিউট লিখে যদি কোনো নাম দেন, সেক্ষেত্রে হচ্ছে কি ক্লাসের নামের সামনে একটা ডট দিতে হবে। এখন কথা হচ্ছে এই যে এইচ1 আমরা ধরে একটা কি সিলেক্ট করে স্টাইল করছি, হ্যাঁ, এইচ1 করে স্টাইল। আমি আপনারা সব কোশ্চেন অ্যান্সার পাবেন, আগে আমি শেষ করি। আচ্ছা, ফার্স্টে আসেন, এখন যদি বলি এইচ1 কে ধরে আমরা একটা কালার করছি না, তাহলে এই এইচ1 ট্যাগের নামে আপনার এইচটিএমএল ফাইলে যতগুলা এইচ1 বা থাকবে সবগুলাই কি এই স্টাইলটা পেয়ে যাবে। আবার সেম ভাবে যদি দেখি, এই আইডি নামে যতগুলা আইডি থাকবে আপনাদের এই এইচটিএমএল এর মধ্যে সবগুলাই কি এই স্টাইলটা পেয়ে যাবে। কারণ এই এখানে এসে দেখবে কি নামের সাথে মিল যতগুলা থাকবে সবগুলাই কি এর ভিতরে যে সিএসএস প্রপার্টি গুলো আছে সবগুলাই কি পেয়ে যাবে। আচ্ছা, এখানে যদি আমরা আরেকটা এইচ1 নেই, এখানে ধরেন একটা লরেম থেকে, আচ্ছা লরেম, আমি এখানে দিচ্ছি লরেম 5। ওকে, এখানে এসে রিফ্রেশ করেন, দেখেন আমরা এটার মধ্যে কোনো কিছু স্টাইল করছি? আমরা চাচ্ছি কি প্রথমটার মধ্যে শুধু কি স্টাইলটা হবে। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি এইচ1 দিয়ে যদি আপনি সিলেক্ট করেন কোনো ট্যাগ নাম দিয়ে, তাহলে আপনার এইচটিএমএল এর পেজে যতগুলো ট্যাগের নাম সেম পাবে সবগুলাই কি এই স্টাইলটা কি অ্যাপ্লাই হবে। কারণ ও এখানে এইচ1 কে একটা কালার দিচ্ছেন, এখানে কি এইচ1 আছে, ও এই কালারটা ওখানে দিয়ে দিচ্ছে, এখানে এসে কি দেখছে এইচ1 আছে, সেম কালারটাই কি এটার মধ্যেও দিয়ে দিচ্ছে। আবার সেম ভাবে আপনি যদি এই ক্লাস যত জায়গায় এই ক্লাসটা ইউজ করবেন, সেম যে স্টাইল গুলো আছে এই ক্লাসের মধ্যে লেখা সবগুলোর মধ্যেই কি পেয়ে যাবে। আচ্ছা, এখন ধরেন এই যে ডোনাল্ড ট্রাম্প, আমি এটাকে কপি করলাম, এই ক্লাস নেমটাই হচ্ছে কি এই যে মার্কিউ যে আমাদের ট্যাগ আছে এটার মধ্যে কি এসে বলে দিচ্ছে কি ক্লাস। এখানে এসে রিফ্রেশ করেন, তাহলে দেখেন এই যে মার্কিউ ট্যাগটা আছে এটা ব্যাকগ্রাউন্ড কালারটাও কি চলে আসছে। তার মানে একই নামে যতগুলো আপনি থাকবে সবগুলাই কি সেম স্টাইলটা পেয়ে যাবে।
ওকে, প্রথমে আসেন, ফার্স্টে হচ্ছে আমাদের সিএসএস। আমরা বলছিলাম কি সিলেক্টর বেস স্টাইল শিট, তাই না? তাহলে এখানে এসে আমাকে যেটা বুঝতে হবে, ফার্স্টে আছে কি সিলেক্টর, আমরা কিভাবে কি সিলেক্ট করব। এখন সিলেক্ট করার উপায় হচ্ছে কয়টা? আমরা দেখলাম কি দুইটা, একটা আছে কি ট্যাগ নেম সিলেক্টর, আরেকটা আছে কি ইউজার ডিফাইন সিলেক্টর। সহজ কথা বললাম। একটা আছে কি ট্যাগ নেম, আপনি সরাসরি ট্যাগ নেম ধরে কি সিলেক্ট করতে পারেন। আরেকটা আছে কি ইউজার ডিফাইন সিলেক্টর, যে আপনি একটা নাম দিবেন, সেই নাম ধরেই কি আপনি একটা স্টাইল করবেন। আচ্ছা, এখন যদি ট্যাগ নেম যদি আমরা যদি সিলেক্ট করতে যাই, তাহলে এখানে একটা কি h1 আছে, এটা একটা কি ট্যাগ, তাই না? এখন ট্যাগের নাম কি h1। যদি আপনি ট্যাগ নেম ধরে সিলেক্ট করেন, তাহলে এই যে ট্যাগের নামটা আছে এটাকে ধরে কি আপনি সিলেক্ট করবেন। ট্যাগের যে নামটা থাকবে সেই নাম ধরে কি সিলেক্ট করবেন। তাহলে আমাদের সিনট্যাক্সটা থাকলো কি, প্রথমে আছে কি সিলেক্টর, আমাদের এখানে সিলেক্টর কি h1, এরপরে আমাদের কি সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এখন এর ভিতরে আমাদের কি লিখতে হবে, সিএসএস এর প্রপার্টি আর হচ্ছে কি ভ্যালু। এখন প্রপার্টি গুলো আপনারা হয়তো এখনো জানেন না, আমি লিখতেছি, এগুলো আগে বোঝেন, পরে এগুলো আমরা আস্তে আস্তে কি আরো আলোচনা করব। ফার্স্টে যদি আসি, এখানে আছে কি কালার দিতে যাচ্ছি আমি একটা এই h1 কে, তাহলে আমি লিখবো কি কালার। এরপরে আমি যে কালারটা দিতে যাচ্ছি সেই কালারের কি নাম। এটা হচ্ছে কি আমাদের ট্যাগ নেম সিলেক্টর। তাহলে আপনি যে ট্যাগটাকে সিলেক্ট করতে যাচ্ছেন সেই ট্যাগের কি নাম, এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এরপরে হচ্ছে কি সিএসএস প্রপার্টি আর হচ্ছে কি ভ্যালু। এখন যদি আমরা আউটপুটে এসে এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমার যে h1 টা ছিল, আমি যে কালারটা বলে দিছি সেই কালারটা কি এখানে পেয়ে গেছে করেন। আচ্ছা, তাহলে ট্যাগ নেম সিলেক্টর আমরা কি বুঝছি। আচ্ছা, এখন যদি এখানে একটা যদি কি ধরেন এখানে আছে একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের মধ্যে ধরেন এখানে কি কিছু টেক্সট আছে। এখন আমি চাচ্ছি এই যে টেক্সট গুলাকে, এগুলোর ফন্ট সাইজ গুলাকে কি একটু বাড়াবো। আমাদের সাথে বাই ডিফল্ট যে ফন্ট সাইজ গুলো আছে এটাগুলো এর থেকে কি আমি একটু বড় করব। তাহলে এটাকে যদি আমি সিএসএস করতে যাই, সিএসএস আমি এটাকে সিলেক্ট করতে গেলে তাহলে আমাকে কি করতে হবে, ট্যাগ, ট্যাগের নাম কি পি, তাহলে আমি লিখবো কি পি সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এরপরে ধরেন কি ফন্ট সাইজ, আর আমি এখানে দিচ্ছি কি 30 পিক্সেল। এখন যদি এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের ফন্ট সাইজ গুলাও কি একটু বড় হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের পেলাম কি ট্যাগ নেম ট্যাগ সিলেক্টর। হ্যাঁ, ট্যাগ নেম বেস সিলেক্টর, আপনি যে এইচটিএমএল কে সিলেক্ট করবেন, তাহলে ওই ট্যাগের নাম লিখতে হবে, এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপরে কি সিএসএস প্রপার্টি, এরপরে আছে কি ভ্যালু। আচ্ছা, এরপরে আছে যে আমাদের ইউজার ডিফাইন সিলেক্টর। এখন আপনারা হচ্ছে চাচ্ছি কি কোনো একটা নাম দেব। আচ্ছা, এখানে ধরেন আরেকটা h1 নিচ্ছি। ওকে, সেভ করলাম। তাহলে এখানে একটা h1 আছে, এটা হচ্ছে কি একটা h1, দুইটা আছে আমাদের কি এখানে h1। আউটপুটে গিয়ে যদি একটু রিফ্রেশ করে দেখি, আমরা স্টাইল করছি কোনটা, এটাকে স্টাইল করছি, বাট একটা প্রবলেম দেখে, আমি চাচ্ছিলাম কি ফার্স্টের যেটা আছে এটা স্টাইল হবে, তাই না? কিন্তু পরে যখন আমি আরো একটা h1 লিখলাম, অটোমেটিক কি এটাও একটা কি স্টাইল চলে আসছে। তো এখন কথা হচ্ছে যে আমি তো এটা চাই না, আমি চাচ্ছি কি শুধু প্রথম যে আমার h1 টা আছে সেই ওই h1 টাই কি স্টাইল হবে, পরের যেটা আছে এটা কি যেরকম ছিল ওরকমই থাকবে। এখন কথা হচ্ছে এটা দুইটাই পাচ্ছে, কেন পাচ্ছে? দুইটাই সেম স্টাইল পেয়ে যাচ্ছে, কেন পাচ্ছে? কেন পাচ্ছে? আচ্ছা, এখানে যদি খেয়াল করেন, তাহলে এটার নাম হচ্ছে কি h1, আপনি h1 কে কি করছেন কালার দিছেন একটা, তাই না? এখানে এসেও কি এটাও একটা h1, তাহলে এটাও একটা কি কালারটা পেয়ে গেছে। যেহেতু আপনি ট্যাগ নেম ধরে সিলেক্ট করছেন, তাহলে ট্যাগ নেম এই h1 নামের ট্যাগ যতগুলা থাকবে সবগুলাই কি সেম স্টাইল পেয়ে যাবে। আচ্ছা, এখন আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি প্রথম যেটা আছে ওটা যেরকম আছে এই কালারটা থাকবে, বাট আমার পরের যে h1 টা আছে আমি এটাকে কি অন্য একটা কালার দেব। তাহলে অন্য একটা যদি কালার দিতে চাই, তাহলে আমি h1 ট্যাগ নেম দিয়ে যদি দিতে চাই, সেটা কি আরো সম্ভব?
কারণ হচ্ছে কি ট্যাগ নেম দিয়ে আমি এটাকে কি একটা কালার দিয়েছি, এখন যদি এটাকে আরেকটা কালার দিয়ে যায় আমাকে অন্যভাবে একটা সিলেক্ট করতে হবে, তাই না? আমি তো ট্যাগ নেম ধরে সিলেক্ট করলে তো আর এটাই হবে না, হইলে কি দুইটাই কি পরিবর্তন হবে, তাই না? তাহলে এখানেই আসতেছে আমাদের কি এমন একটা নাম দিতে হবে যেটাকে আমি এটাকে কি আলাদাভাবে সিলেক্ট করতে পারবো। এখানেই আসতেছে ইউজার ডিফাইন সিলেক্টর। এখন যদি ট্যাগ নেম দিয়ে ধরি তাহলে যতগুলো ট্যাগ থাকবে সবগুলা পেয়ে যাচ্ছে। আমরা তো এটা চাই না, আমরা চাচ্ছি কি এটা একটা কালার থাকবে, পরের যে এই ওয়ানটা আছে আমি এটাকে কি অন্য একটা কালার দেবো। তো অন্য একটা কালার যদি এটাকে দিতে চাই আমাকে তাহলে কি এটাকে সিলেক্ট করতে হবে। এখন এই সিলেক্টের ওয়ে হচ্ছে কি ইউজার ডিফাইন সিলেক্টর হচ্ছে ওয়ে হচ্ছে কি দুইটা, একটা আছে আইডি আর একটা হচ্ছে কি ক্লাস। এখন যদি আসি ট্যাগ নেম ধরলে দেখা যাচ্ছে সবগুলাই পেয়ে যাবে, তো আমি তো এটা চাই না, আমি চাচ্ছি নিচের যেটা আছে এটাকে কি আমি অন্যভাবে অন্য একটা স্টাইল করব। তো করার জন্য আমাকে এটাকে তো সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট করার জন্য তাহলে আমাকে কি একটা নাম দিতে হবে, এটার একটা আলাদা একটা কি নাম দিতে হবে। এখন এই নামটা দেওয়ার উপায় হচ্ছে দুইটা, একটা আছে কি ক্লাস আর একটা আছে কি আইডি। হ্যাঁ, ক্লাস আর হচ্ছে কি আইডি। তাহলে এখানে ধরেন আমরা কি দিচ্ছি কি ক্লাস, একটা নাম দিতে পারেন, ধরেন এবিসি একটা কি নাম দিয়ে দিন, যে কোনো খুশি একটা কি নাম দিতে পারেন। তাহলে এখন দেখেন এই ওয়ান যদিও আমি ধরছি বাট এটার একটা কি আলাদা একটা নাম আছে। তো এটাকে এখন আমরা সিলেক্ট করব, ক্লাস সিলেক্ট করার জন্য কি করতে হবে, আমি ওই নামেই সিলেক্ট করব এ বি সি, এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এরপরে ধরেন এটা কালার দিচ্ছি আমরা কি গ্রিন। আচ্ছা, এখন কথা হচ্ছে এভাবে যদি আমি সিলেক্ট করলাম এবিসি এটার একটা নাম দিলাম, আমরা ক্লাস দিয়ে একটা কি নাম দিচ্ছি, ওই নাম ধরে কি এখানে সিলেক্ট করতেছি। এখন ক্লাসকে যে আপনি সিলেক্ট করতেছেন এভাবে যদি আপনি কোনো কিছু লেখেন তাহলে এটা হবে কি ট্যাগ, ও খুঁজবে কি এই নামের কোনো ট্যাগ আছে কিনা। আমার কথাটা বুঝতেছেন? আপনি যদি সরাসরি কোনো কিছু না দিয়ে এভাবে শুধু কি দেখেন আমরা এখানে H1 লিখে দিছি, তাই না? তাহলে ও কি করতেছে আপনার ডকুমেন্টে এসে কি করতেছে H1 কে খুঁজতেছে। আবার যদি এখানে কি আছে পি আছে, তো এখানে এসে যদি দেখি এখানে ও কি পি খুঁজতেছে। এভাবে যদি আমরা এবিসি লিখি তাহলে ও কি করবে এখানে এসে কি এবিসি নামের ট্যাগ কে খুঁজবে। আচ্ছা, এখন এই যে এবিসি আমরা দিলাম এটা কি কোনো ট্যাগ? না, এটা হচ্ছে কি একটা ক্লাস। এটা হচ্ছে কি একটা ক্লাস। এখন এই ক্লাসকে যদি আপনি সিএসএস এ বোঝাতে চান যে আমি একটা ক্লাসকে সিলেক্ট করছি, সেক্ষেত্রে ওই নামের সামনে আপনাকে হচ্ছে কি ডট একটা দিতে হবে। কি ক্লিয়ার এতটুকু এখন? ওকে, আমরা এখন এখানে সেভ করলাম। সেভ করে যদি আউটপুটে যাই রিফ্রেশ, তাহলে দেখেন ফার্স্টে আমার যেটা আছে সেটা কি একটা কালারে আছে, আর আমি সেকেন্ডটাকে কি অন্য একটা কালার দিতে পারছি, কারণ এটাকে আমি কি অন্য নামে সিলেক্ট করছি। আচ্ছা, সেম ভাবে আরেকটা হচ্ছে কি আইডি, সেম ভাবে এটা হচ্ছে কি আরেকটা হচ্ছে আইডি। ধরেন এখানে আরো একটা প্যারাগ্রাফ আছে। আচ্ছা, এখন যদি এখানে আউটপুটে গিয়ে আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন, আচ্ছা এখানে কোনো স্টাইল করি নাই আমরা, আমরা যদি প্যারাগ্রাফে যাই, আচ্ছা ফন্ট সাইজ আমরা এখানে দিছিলাম কি ফন্ট সাইজ, দুইটাই ফন্ট সাইজ দেখেন কি একই রকম আসতেছে। বাট আমরা তো এরকম চাইনি, আমরা চাইছি কি ফন্ট সাইজ, এটাকে আমরা ফন্ট সাইজ দিয়েছিলাম বাট আমাদের পরেরটা আছে ওটা কি বাই ডিফল্ট যেরকম প্যারাগ্রাফ থাকে ওই রকম থাকে, আমি এটাই চাচ্ছি, তাই না? কিন্তু এখানে কি হচ্ছে যেহেতু আমি ট্যাগ ধরে একটাকে সিলেক্ট করে স্টাইল করছি, তাহলে ও পি যতগুলা পাবে সবগুলোকে কি সেম স্টাইল অ্যাপ্লাই করে দেবে। এখন আমরা চাচ্ছি কি এই যে পরের যেটা আছে এটাকে আমি কি অন্য একটা স্টাইল করব, ধরেন এটা ফন্ট সাইজকে আরো একটু ছোট করব বা বড় করব, এরপরে কালার চেঞ্জ করব। তো এখন যদি এটাকে আমি করতে যাই তাহলে পি দিয়ে যদি সিলেক্ট করি তাহলে অলরেডি তো একটা পি সিলেক্ট করাই আছে, তাহলে তো আর এটা হচ্ছে না। তাহলে এখন আমার কাজ কি অন্যভাবে আমাকে এটাকে কি সিলেক্ট করতে হবে। অন্যভাবে সিলেক্ট করার উপায় হচ্ছে কি দুইটা, একটা আছে ক্লাস আর একটা হচ্ছে কি আইডি। তাহলে আইডি এখানে দিলাম আমরা কি আইডি, এখন আইডির মধ্যে একটা নাম দেন, ধরেন এখানে দিলাম কি এক্স ওয়াই জেড, সেভ করলাম। এটা একটা কি নাম দিলাম আমরা। এই যে এলিমেন্টটা আছে এটার একটা কি নাম দিলাম, যেমন আপনাদের একটা করে আলাদা আলাদা প্রত্যেকের একটা নাম আছে না, ঠিক সেম এটাও একটা কি নাম দিলাম।
আচ্ছা, এখন এসে নামটাকে ধরে আমি কি ডাকবো, যে আমার ওই নামের একটা কি সিলেক্টর আছে, এটা নাম দিছি কি আমরা এক্স ওয়াই জেড। ওকে, এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করলাম। এখন এভাবে যদি আমরা সিলেক্ট করি, তাহলে ও এই সিএসএস কি করবে, এক্স ওয়াই জেড নামের কি কোনো ট্যাগ আছে কিনা এটা খুঁজবে। আমাদের হচ্ছে কি এক্স ওয়াই জেড কি কোনো ট্যাগ না, এটা আমরা কি ইউজ করছি, আইডি। তাহলে আইডি কে যদি আপনি বলে দিতে চান, সিএসএস কে যদি বোঝাতে চান যে আমার এটা হচ্ছে কি একটা আইডি সিলেক্টর, তাহলে এর সামনে দিতে হবে কি হ্যাশ। এখন এর ভিতরে এসে আপনাকে লিখতে হবে কি সিএসএস এর প্রপার্টি। ধরেন আমরা এটাকে একটা ফন্ট সাইজ দিচ্ছি, ফন্ট সাইজ ধরেন এটাকে দিচ্ছি 10 পিক্সেল, আর হচ্ছে কি কালার ধরেন এটা দিচ্ছি রেড। এখন যদি আমরা আউটপুটে এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন প্রথম যেটা আছে ফন্ট সাইজটা কি 30 পিক্সেলই আছে, বাট পরের যেটা আছে ওটা হচ্ছে কি 10 পিক্সেল হয়ে গেছে এবং কালারটাও কি রেড কালার হয়ে গেছে। তো আমরা এখানে সিলেক্টর কয়টা পাইলাম, একটা হচ্ছে কি ট্যাগ বেস সিলেক্টর, একটা হচ্ছে কি ক্লাস সিলেক্টর, আর একটা হচ্ছে কি আইডি সিলেক্টর। এখন কথা হচ্ছে আইডি আর ক্লাস। হ্যাঁ, আইডি আর ক্লাসের মধ্যে যদি আসি, দুইটার মধ্যে পার্থক্য কি। আমরা তো আইডি লিখতেছি, ক্লাসও লিখতেছি, এটাও নাম দিচ্ছি, আইডিও একটা কি নাম দিচ্ছি, তাই না? তাহলে এই দুইটা আমরা ইউজ করতেছি কেন, আমরা তো ক্লাস নেম দিয়ে সবগুলো করতে পারি, আবার ধরেন কি আইডি দিয়ে সবগুলোকে করতে পারতাম। তাহলে এই দুইটা কেন আসলো, দুইটার মধ্যে পার্থক্যটা কি? আপনার সিলেক্টরের কথা আছে। আচ্ছা, এখন আসেন যে আমরা যে এই এইচটিএমএল এ একটা লিখতেছি কি ক্লাস অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে কি আইডি অ্যাট্রিবিউট। আমরা তো দুইটা যে কোনো একটা ইউজ করে কি নামগুলো দিতে পারতাম। তাহলে এখন একটা কোশ্চেন থাকে যে আমার এখানে ক্লাসও আসলো এবং কি আইডিও আসলো, কেন আসলো? আচ্ছা, আইডি আর ক্লাসের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে আপনি যদি ক্লাসকে ইউজ করেন, ভালো মতন বুঝলেন এটা। আচ্ছা, ক্লাস যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি এগুলোকে রিইউজেবল করতে পারবেন। আচ্ছা, আগে আসেন আইডি। আইডি কে যদি আপনি ইউজ করেন, আইডি হচ্ছে কি রকম একটা কি ইউনিক নেম। আইডি কি আলাদা আলাদা হয়, কারো আইডির সাথে কি কারো মেলে। আপনাদের যে আইডি গুলো আছে প্রত্যেকের আইডি কি আলাদা আলাদা না? ঠিক সেম আপনি যদি একটা আইডি ইউজ করেন, আপনার ওই ওয়েব পেজে, কি বললাম, ওই এইচটিএমএল পেজে আমরা যে আপনি যে এইচটিএমএল এ কোড করতেছেন, ওই এইচটিএমএল পেজে এই নামের আর দ্বিতীয় কোনো আইডি ইউজ করতে পারবেন না। কথাটা বুঝতে পারছি? আপনি যদি আইডি সিলেক্টর ইউজ করেন, আপনার এই এইচটিএমএল পেজে এই আইডি আর দ্বিতীয় এই নামের কি কোনো আইডি ইউজ করতে পারবেন না। কারণ আইডি হবে কি সব সময় ইউনিক। কারণ আপনাদের যদি ভোটার আইডি কার্ড দেখেন বা স্কুলের আইডি কার্ড দেখেন, কারোটার সাথে কি কারোটা মিল আছে, অবশ্যই কি ডিফারেন্স থাকতে হবে। তাহলে আপনি যদি আইডি ইউজ করেন, আইডি আপনার ওই ওয়েব পেজের মধ্যে কি আর দ্বিতীয় কোনো আইডি ওই সেম নামে আপনি কি ইউজ করতে পারবেন। এখন আসেন ক্লাস। ক্লাসের ক্ষেত্রে যদি বলি, ক্লাসটা হচ্ছে আইডির উল্টোটা। আমরা ক্লাসটা ইউজ করবো এই কারণে সব থেকে বেশি, কারণ হচ্ছে ক্লাসকে আপনি চাইলে কি যতবার খুশি ততবারই কি সেম নামে ডিক্লারেশন করতে হবে। আচ্ছা, আমি যদি এরপরে আছে কি চাইলে একাধিক ক্লাস আপনি কি নাম দিতে পারেন, একটা এলিমেন্টের ভিতরে কি একাধিক নাম দিতে পারেন। ধরেন এটার প্রথমে আমরা দিছিলাম কি ক্লাসের নাম কি এ বি সি। আবার এখানে যদি আসি আরেকটা নাম দিতে চাই, তাহলে দেখেন স্পেস দিয়ে আপনি কি আরো একটা নাম দিতে পারবেন। ধরেন এটাকে দেন কি আহ না, নাম্বার দেওয়া যাবে, নাম্বার দিবেন না কখনো। তাহলে হচ্ছে যে বি সি ডি এভাবে দিতে পারেন আরেকটা নাম। হ্যাঁ, তাহলে একটা নাম হচ্ছে কি এবিসি, আরেকটা হচ্ছে কি বিসিডি। তাহলে দুইটা নাম যদি দিতে চান, মাঝখানে একটা কি হবে স্পেস হবে। এভাবে আপনি যতগুলা খুশি একটা এলিমেন্টের নাম দিতে পারেন। কিন্তু বাট আইডির ক্ষেত্রে হচ্ছে উল্টা, আইডি হবে কি একটাই। আচ্ছা, ওই ভ্যালুগুলা দিয়ে আমরা কি করতেছি, একটা নির্দিষ্ট কাজ করতেছি, তাই না? নির্দিষ্ট এই এলিমেন্টের উপরে একটা কি স্টাইল অ্যাড করতেছি, বাট এগুলো দিয়ে আমরা কি করতেছি, নাম দিচ্ছি। তো দুইটার মধ্যে কি পার্থক্য আছে। তো এখন না, এখানে বুঝতে হবে আপনি ক্লাস এভাবে করতে করতে পারবেন, মনে রাখে সোজা হিসাব জান, অত ভেজাল নেই। ওগুলোর সাথে আপনি এটা মিলাইয়েন না। আচ্ছা, এখন আসেন ক্লাস। ক্লাসের মধ্যে চাইলে কি আপনি মাল্টিপল কি নাম দিতে পারবেন, একটা এলিমেন্টের অনেকগুলো কি নাম দিতে পারবেন। এখন যদি এখানে আসেন লেখেন কি বি সি ডি,
ধরেন ডট বি সি ডি একটা নাম দিছেন, এটাকে ধরে কি এখানে একটা কালার দিছেন, এটার এসে কি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এটা দিচ্ছি কি টমেটো কালার দেন। ওকে, এখানে এসে কি রিফ্রেশ করেন, তাহলে দেখেন সেম এলিমেন্টে আমরা একটা এলিমেন্টে কি দুইটা নাম দিছি, একটা নাম দিয়ে কি করলাম উপরের টেক্সটের কালারটা দিছি, আরেকটা দিয়ে কি ব্যাকগ্রাউন্ড কালার দিছি। তো চাইলে এখন হচ্ছে ক্লাস ক্লাস আপনি কি একটা এলিমেন্টের কি বিভিন্ন ধরনের কি ক্লাস দিয়ে নাম দিতে পারেন, একাধিক নাম দিতে পারেন, এবং এগুলাকে কি আপনি রিইউজ করতে পারেন। রিইউজ বলতে কি এই যে নামটা আছে আপনি একটা স্টাইল কি এখানে করে রাখছেন, আপনি চাইলে এই স্টাইলটাকে যদি অন্য একটা এলিমেন্টকে দিতে চান, ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আপনি বি সি ডি নামের একটা কি ক্লাস লিখে রাখছেন, এটা কালার দিয়েছেন কি ব্যাকগ্রাউন্ড কালার। এখন আপনি চাচ্ছেন যে এই কালারটাও কি সেম কালারটা এই যে প্যারাগ্রাফটা আছে সেটার মধ্যেও কি আপনি অ্যাপ্লাই করবেন। তো এই যে ক্লাস নেমটা আপনি চাইলে এখানেও কি ইউজ করতে পারবেন, ক্লাস নেম বি সি ডি। তাহলে কি হবে দেখেন, আমরা বললাম কি আইডি ইউনিক, বাট ক্লাস নেমটা হচ্ছে কি রিইউজেবল। আইডি আপনি একটা একটা এলিমেন্টের উপরে কি একটা নামে দিতে পারবেন, উল্টা দিকে আছে কি ক্লাস, ক্লাস আপনি যতগুলা খুশি কি যত জায়গায় খুশি সেম ক্লাস নেমটাই কি ইউজ করতে পারবেন। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি আমরা এখন ক্লিয়ার? তার মানে এই দুইটার থেকে আমরা বুঝতেছি আইডি কে আপনি কি কোনো কখনো রিনেম একই নামে দুইটা আইডি নিতে পারবেন না, এবং এই আইডিটা অন্য কোথাও কি ইউজ করতে পারবেন না। ঠিক উল্টা দিকে আছে কি ক্লাস, ক্লাস আপনি একটা এলিমেন্টের যত খুশি কি এভাবে ক্লাস নিতে পারবেন, একাধিক নাম দিতে পারবেন, দুইটার নাম দেওয়ার ক্ষেত্রে কি মাঝখানে একটা করে স্পেস দিতে হবে। আবার যদি এখানে আসি, এই ক্লাস নেম গুলো হচ্ছে রিইউজেবল। রিইউজেবল কেন বলতেছি, আপনি যতবার খুশি এই ক্লাস নেমটা কি যত যেখানে খুশি সেখানেই কি ইউজ করতে পারবেন। তাহলে কি দুইটার মধ্যে পার্থক্যটা আপনাদের কি ক্লিয়ার এটা? আচ্ছা, এতটুকু সবাই করেন, আপনারা প্র্যাকটিস করেন। এখন হচ্ছে যে ধরেন আমি একটা এখানে একটা কি প্যারাগ্রাফ আমরা নিচ্ছি, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিছু টেক্সট দিলাম, এটা হচ্ছে প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফকে ধরে দেখেন আমাদের একটা কি স্টাইল দেয়া আছে না, ফন্ট সাইজ কত হবে 30 পিক্সেল। আচ্ছা, এর পাশে আমি ধরেন কি আরো কিছু স্টাইল করলাম, হ্যাঁ ফন্ট সাইজ আছে 30 পিক্সেল, এরপরে আছে কি কালার একই থাকলো, এরপর আছে কি ব্যাকগ্রাউন্ড গ্রিন দিলাম একটা আর কি। আচ্ছা, তাহলে একটা আমরা সিলেক্ট করলাম কি একটা এলিমেন্টের প্যারাগ্রাফ ধরে এটাকে কি সিলেক্ট করে যদি আউটপুটে গিয়ে দেখি, রিফ্রেশ করেন, তাহলে প্রথম যে আমাদের প্যারাগ্রাফটা আছে দেখেন স্টাইলটা পেয়ে গেছে না। আচ্ছা, সেম এলিমেন্টের ভিতরে আমি আরেকটা কি ক্লাস নেম দিচ্ছি, ধরেন এই যে প্যারাগ্রাফ ধরে ডিজাইন করছি এটার মধ্যে আবার কি ক্লাস নেম দিচ্ছি, ক্লাস ধরেন এটা কি প্যারা 1, হ্যাঁ ওকে। তাহলে এটার মধ্যে আমরা একটা ক্লাস নেম দিলাম প্যারা 1। এরপরে আসলে এই যে প্যারাগ্রাফটা আছে এটার নিচে আমি কি সেম একটা এলিমেন্ট ডট সেম প্রপার্টি গুলাই কি এখানে আমি লিখতেছি। তাহলে এখানে দিলাম কি ফন্ট সাইজ ধরেন কি 40 পিক্সেল, আর কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, কালার দিলাম এটা, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে কি ওকে রেড কালার একটা দিয়ে দিলাম। এখন যদি সেভ করি আউটপুটে গিয়ে আমরা কি এটাকে রিফ্রেশ করি, দেখেন তো কোনটা পাচ্ছে একটা এলিমেন্টের মধ্যে। আচ্ছা, একটু আমরা যদি রিফ্রেশ, ওকে ফার্স্টে দেখেন এটা হচ্ছে কি আমাদের পি দিয়ে সিলেক্ট করা, এটা একটা কি এলিমেন্ট, এটা কালার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কি গ্রিন। আবার সেম এলিমেন্টে আমরা কি করলাম একটা ক্লাস নেম দিলাম, ক্লাস নেম দিয়ে কি আরেকটা ডিজাইন করলাম, একই এলিমেন্টের মধ্যে দুইবার ডিজাইন করতেছি, একটা হচ্ছে কি ক্লাস এলিমেন্ট দিয়ে আরেকটা হচ্ছে কি ক্লাস এলিমেন্ট দিয়ে। আচ্ছা, সেভ করলাম, সেভ করার পরে এই যে ইউআরএলটা আছে এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি, এটা নতুন আরেকটা ট্যাবে দিচ্ছি।
আচ্ছা দেখেন তো কোনটা পাচ্ছে এখন। পরে যেটা দিচ্ছি কি ক্লাস যেটা দিচ্ছি সেটা পাচ্ছে, তাই না? আবার সেম একটা ওই এলিমেন্টের মধ্যে আমি একটা আরেকটা কি আইডি দিচ্ছি। আচ্ছা এখানে একটা আইডি দিচ্ছি, ধরেন আইডি নাম দিচ্ছে কি প্যারা ওয়ান, এটাও দিচ্ছি কি ওয়ান। কপি করেন। আচ্ছা, আইডি কে আমাদের আবার সিলেক্ট করতে হলে কি সামনে হ্যাশ দিতে হয়, এরপরে আছে কি প্যারা ওয়ান, ঠিক আছে আমি ধরেন এটাকে করে দিলাম কি 50 পিক্সেল। এরপরে ধরেন এই কালারটাকে কি চেঞ্জ করে দেই, ধরেন এটা দিচ্ছি পার্পেল। এরপরে ধরেন এখান থেকে হচ্ছে কি ব্রাউন। ওকে, তাহলে আমরা কি করলাম একটু জিনিসটা বোঝেন। একটা এলিমেন্ট, এলিমেন্ট কিন্তু কয়টা, একটাই, তাই না? এই যে প্যারাগ্রাফটা, প্যারাগ্রাফটার ফার্স্টে আমরা কি করছি, পি ধরে কি একটা স্টাইল করছি, এরপর আছে কি ক্লাস নেম দিয়ে কি একটা স্টাইল করছি, এবং কি আইডি দিয়েও কি একটা স্টাইল করছি। এখন এটা সেভ করে যদি আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, আরেকবার এটাকে দিচ্ছি কন্ট্রোল সি, তাহলে দেখেন তো এখন কোনটা পাচ্ছে, আইডি। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে আসলে কোনটা পাচ্ছে বলেন তো, লাস্টেরটা? আচ্ছা ধরেন এটাকে আমি হচ্ছে যে আচ্ছা বড় হয়ে গেছে, জুম করা, আমার এখানে জুম করা যে বিধায় এরকম দেখাচ্ছে। আচ্ছা এটা কালার বোঝানোর দরকার নাই, আমার শুধু কি বুঝতেছি আসলে কি পাচ্ছে। তো আমাদের আছে একটা এলিমেন্টে আমি কি করলাম, পি ধরে কি একটা স্টাইল করলাম, এরপরে আছে কি ক্লাস নেম ধরে একটা স্টাইল করছি, এরপরে আছে কি আইডি ধরে স্টাইল করছি, পাচ্ছে কোনটা? আচ্ছা সবাই এখন বলতে পারেন যে স্যার এটা হচ্ছে নিচে আছে আর এটাই পাচ্ছে। আচ্ছা আমি এটাকে চেঞ্জ করে দিই, ধরেন পিটাকে এখান থেকে কেটে এনে নিচে দিচ্ছি, সেভ করলাম। তাহলে ওই হিসেব করলে কি এটা এখন পাওয়ার কথা না? ওকে, আমরা আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করি দেখেন তো চেঞ্জ হচ্ছে না। আবার বলতে পারেন না তো ক্লাস না, আমাদের ক্লাসটাকে নিচে আননি তাহলে হয়তো এটা পাতে পারে, নিয়ে আসেন। ওকে, আচ্ছা দাঁড়ান ওটা দেওয়া আসতেছে। এখানে এসে কি রিফ্রেশ করেন, দেখেন কোনো চেঞ্জ হচ্ছে না। আবার আপনি বলতেছেন হয়তো আইডি হয়তো পরে আছে এই কারণে পরে পাচ্ছে। ওকে, তাহলে আইডিটাকে কি আমরা সামনে নেই, এখানে এসে রিফ্রেশ করেন, চেঞ্জ হচ্ছে না। তাহলে আসলে পাচ্ছে কোনটা, আইডি, তাই না? আচ্ছা মূলত এখানে পাচ্ছে তিনটাই পাচ্ছে, মূলত কি তিনটাই পাচ্ছে। এখন যদি আমরা একটু দেখি আসলে পাচ্ছে কিনা, আমি এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ইনস্পেক্ট করলাম, কি করলাম দেখেন, এই কোডের উপরে রাইট ক্লিক করেন এই ফাঁকা জায়গায়, এরপর আছে কি নিচে একটা অপশন আছে ইনস্পেক্ট, ইনস্পেক্ট করেন। আচ্ছা এখানে ইনস্পেক্ট করলে এই যে এখানে একটা এলিমেন্ট ট্যাব আছে, এর মধ্যে দেখবেন যে আপনাদের এইচটিএমএল কোডগুলো দেখা যাবে, আর এই পাশে একটা ইয়ে আছে এটার মধ্যে কি আপনাদের সিএসএস গুলো পেয়ে যাবে। তাহলে এই দুইটার মধ্যে আছে কি সিএসএস আর এইচটিএমএল দুইটাই কি পেয়ে যাবে। তো আমি যদি এখানে থেকে এই যে প্রথম যে প্যারাটা আছে এটাকে সিলেক্ট করে এখানে যদি দেখেন, এই যে হ্যাশ দিয়ে আছে কি প্যারা দেখতেছেন, কি সামনে যারা আছেন তারা হয়তো দেখতে পারবেন। আচ্ছা এখানে দেখেন কি আছে হ্যাশ দিয়ে প্যারা, এগুলা দেখেন সবগুলাই কি পাচ্ছে। আবার যদি নিচে আসি তারপরে আছে কি ডট দিয়ে আছে কি প্যারা ওয়ান, এগুলো দেখেন কি পাচ্ছে। আপনারা হয়তো বলতে পারেন যে এটা পাচ্ছে না, না আমি যদি এখান থেকে এই যে ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি রিমুভ করে দিলাম, দেখেন তো এখন এটা পাচ্ছে না। তার মানে কি হচ্ছে দেখেন তিনটাই পাচ্ছে, কিন্তু তিনটাই পাওয়ার পরে সবার আগে কি আইডিটা আসতেছে। এখন আইডি যদি এগুলো দেখেন কেটে কেটে গেছে, এই যে কেটে কেটে গেছে। আচ্ছা, এখন হচ্ছে এটা কেটে যাওয়ার কারণটা কি, আমরা একটা এলিমেন্টের মধ্যে তিনটা সিলেক্টর দিয়ে স্টাইল করছি একই স্টাইল, কিন্তু পাচ্ছে কোনটা, সবার লাস্টে আইডি যেটা আছে এটা হচ্ছে কি পাচ্ছে, তারপরে পাচ্ছে কোনটা ক্লাস নেম, তারপরে পাচ্ছে কোনটা এইচটিএমএল ট্যাগ। তাহলে এখান থেকে যে জিনিসটা বুঝলাম, সব থেকে ভ্যালু বা প্রাইভেটি কার বেশি, আইডি, তারপরে হচ্ছে কি ক্লাস, তারপরে হচ্ছে কি প্যারাগ্রাফ,
এই যে তিনটা জিনিস আমরা দেখলাম, একটা হচ্ছে কি প্রাইভেটি, একটা হচ্ছে আইডির বেশি, তারপরে আইডি, তারপরে আছে ক্লাস, তারপরে আছে প্যারাগ্রাফ। এই জিনিসটাই একটা কোশ্চেন আছে আপনাদের, সেটাকে বলা হচ্ছে কি এন্টাইটিস। হ্যাঁ, আপনাদেরকে কোশ্চেন, সরি, স্পেসিফিলিটি একটা একটা ইয়ে আছে সিএসএস এ যদি যাই। আচ্ছা, W3 স্কুলে সিএসএস এ যদি যান, নিচে এসে দেখবেন একটা অপশন আছে, এর নাম আছে কই গেল, এই যে, হ্যাঁ। আচ্ছা, এটাকে কি বলে? স্পেসিফিসিটি। বেশি বার করার দরকার নাই, একবারই গন, পরে আবার দাঁত দুধ ভাঙে যাবে, দরকার নেই, একবারেই বলেন। আচ্ছা, এটা মনে রাখেন, এটাই হচ্ছে কি স্পেসিফিটি, একটা সিলেক্টরে কোনটার হচ্ছে কি পাওয়ার বেশি। আচ্ছা, এখানে যদি আমরা নিচে আসি, কথা বন্ধ করেন প্লিজ। নিচে যদি আসেন, এই জিনিসটা একটা হচ্ছে যে কই গেল, আচ্ছা, এখানে আছে যে একটা লিস্ট আমি বের করছি, এটা অন্য ওয়েবসাইটে আছে, এখন হয়তো চোখে পড়তেছে না আর কি, যাই হোক। আহ, আচ্ছা, এখানে আসেন, আমরা যদি সিএসএস মানে সিলেক্টর গুলোর যদি স্পেসিফিটি গুলো দেখি, প্রথমে যদি আসেন ইনলাইন সিএসএস, হ্যাঁ, ইনলাইন সিএসএস এর ভ্যালু হচ্ছে কি 1000। ইনলাইন সিএসএস এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে কি 1000। আর হচ্ছে আমাদের এরপরে আছে কি ইনলাইন সিএসএস দেখলাম, এরপরে আছে আইডি সিলেক্টর। আইডি সিলেক্টরের ভ্যালু হচ্ছে কি 100। এরপরে ক্লাস সিলেক্টরের ভ্যালু হচ্ছে কত 10। আর আমাদের আরেকটা দেখছিলাম কি এলিমেন্ট সিলেক্টর, সেটা হচ্ছে কি 1। তাহলে এখানে এইচটিএমএল এর আমরা যেটা দেখলাম, আইডিটা কাজ করার কারণ হচ্ছে কি আইডি সিলেক্টরের যে ভ্যালুটা আছে এটা হচ্ছে কি ক্লাস সিলেক্টরের থেকে কি বেশি। এই কারণে যখন আমরা একটা এলিমেন্টের মধ্যে আইডি অ্যাপ্লাই করব, সেখানে যদি কোনো সিএসএস থাকে যে এরকম ক্লাস দিয়ে বা ট্যাগ দিয়ে সিলেক্ট করে, তাহলে ওটা আর পাবে না, পাবে কোনটা আইডিটা। আবার যদি কোনো একটা এলিমেন্টে শুধু ক্লাস এলিমেন্ট ক্লাস, সরি ক্লাস আর হচ্ছে যে ট্যাগ থাকে, তাহলে কোনটা পাবে ক্লাসটা। কারণ হচ্ছে কি ট্যাগের থেকে কি এলিমেন্টের থেকে ক্লাসের ভ্যালু হচ্ছে কি বেশি। ক্লাসের ভ্যালু হচ্ছে কত 10, আর ট্যাগের ভ্যালু হচ্ছে কত 1। তাহলে দুইটা, একটা এলিমেন্টের মধ্যে যদি দুইটা থাকে তাহলে পাবে কোনটা ক্লাস। আবার যদি দেখেন যে এই যে আমরা এটা করলাম, তিনটা করছে, আইডিটা পাচ্ছে তাই না, কারণ আইডির ভ্যালু হচ্ছে কত 100। আচ্ছা, এখন যদি এখানে ইনলাইন সিএসএস করবেন, তাহলে দেখবেন যে এগুলা সব মার্কেট আউট, এগুলা আর একটাও পাবে না। তখন হচ্ছে যে ইনলাইন সিএসএস পাবে, কারণ হচ্ছে কি ইনলাইন সিএসএস এর স্পেসিফিটি ভ্যালু। আচ্ছা, আমরা যদি এখানে করে দেখি, ধরেন এখানে লিখলাম কি স্টাইল। আচ্ছা, স্টাইল আমরা এখানে লিখতেছি কি কালার, কালার দিচ্ছি কি রেড। সেভ করেন। এখন যদি আমরা আউটপুটে গিয়ে আমাদের যে ইয়েটা ছিল ডকুমেন্টটা, এখানে যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন এখন আছে কি কালার আছে কি একটা কি যে কি কালার আছে, যাই হোক। এখন যদি রিফ্রেশ করি, দেখেন এটা কি রেড কালারে চলে আসছে। তার মানে এই জিনিসটা আপনারা কি ক্লিয়ার না? কোথাও কোশ্চেন থাকলে বলেন, খুবই একটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু সব থেকে বেশি আপনাদের কোশ্চেনে আসে। আচ্ছা, আচ্ছা, আমি আবার বলতেছি, দেখেন একটা এলিমেন্টের মধ্যে যদি একাধিক একই একটা এলিমেন্টের মধ্যে একই সিএসএস, একই সিএসএস বিভিন্ন সিলেক্টরের উপরে আমরা অ্যাপ্লাই করছি তাই না। একটা হচ্ছে কি আইডি, এরপরে আছে কি ক্লাস, এরপরে কি ইনলাইনও আমরা ইউজ করছি, তাহলে এখান থেকে পাচ্ছে কোনটা সবার আগে পাবে কি ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস এর পাওয়ার কারণ কি, আমার যদি এই যে স্পেসিফিসিটি যে ভ্যালুটা আছে, প্রত্যেকটা সিলেক্টরের জন্য কি আলাদা আলাদা করে একটা ভ্যালু আছে। এখন এই ভ্যালুগুলোর মধ্যে যদি খেয়াল করেন, সব থেকে ভ্যালু কার বেশি ইনলাইন সিএসএস, এটার ভ্যালু কত 1000। এইটা এগুলো একটু মনে রাখবেন বা নোট করে রাখলে করতে পারেন। এই জিনিসগুলো কিন্তু এমসিকিউ আসে বেশি, যে আইডি সিলেক্টরের স্পেসিফিটি ভ্যালু কত, বা ক্লাস সিলেক্টরের ভ্যালু কত, বা ইনলাইন সিএসএস এর ভ্যালু কত।
হ্যাঁ, এগুলো কিন্তু কোশ্চেনে আসে। তো এগুলো একটু নোট করে রাখবেন, কারণ এগুলো পরবর্তীতে আপনাদের কাজে দেবে। আচ্ছা, তাহলে ইনলাইন সিএসটা পাবে, কারণ কেন পাবে? এটার ভ্যালু সব থেকে কি বেশি। আবার এটাকে যদি ইনলাইন সিএসএস যদি না থাকে তাহলে পাবে কোনটা? এখন ধরেন একটা এলিমেন্টের মধ্যে আছে কি তিনটা, কি কি আছে? ক্লাস এলিমেন্ট সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আছে কি আইডি সিলেক্টর। এখন কোনটার সিএসএস গুলো অ্যাপ্লাই হবে এই এলিমেন্টের মধ্যে? আইডি সিলেক্টর। কারণ কি? কারণ আইডি সিলেক্টরের ভ্যালু কত? 100, বাকি দুটো আছে কি 10 আর আছে কি 1। তার মানে 10 আর 1 এর চেয়ে কি 100 বেশি, এই কারণে কি আইডি পাবে। এরপরে যদি আইডি না থাকে, যদি আইডি না থাকে, একটা আছে কি এলিমেন্ট সিলেক্টর আর আছে কি ক্লাস সিলেক্টর থাকে, তাহলে পাবে কোনটা? ক্লাস পাবে। কারণ হচ্ছে কি এলিমেন্টের থেকে ক্লাসের ভ্যালু কি বেশি। আচ্ছা, এই জিনিসটা যদি বুঝতে পারেন। আর এই আচ্ছা, ইনলাইন হচ্ছে, আমরা ইনলাইন সিএসএস কোনটাকে বলি? যখন আমরা এই এলিমেন্টের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে কোন সিএসএস প্রপার্টি লিখি, সেটাকে হচ্ছে কি ইনলাইন সিএসএস বলে। তো যেমন এটা একটা কি আমরা এর আগে করছি স্টাইল, এরপরে আছে কি স্টাইল একটা অ্যাট্রিবিউট, এর মধ্যে আমরা কি সিএসএস প্রপার্টি লিখছিলাম। তাহলে এটাকে বলা হচ্ছে কি ইনলাইন সিএসএস। তো স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যদি কোনো সিএসএস এর প্রপার্টি লাগেন, এটাকে বলে কি ইনলাইন। ইনলাইন মধ্যে কি এই যে এলিমেন্টটা আছে ওই লাইনের মধ্যেই আপনি কি সিএসএস গুলো লিখতেছেন, তাই না? সেটাই হচ্ছে কি ইনলাইন সিএসএস। এগুলো আমরা একটু আরো পরে ভালো বুঝবো। তো আমি যেটা বোঝাচ্ছিলাম, এটা কি আপনারা ক্লিয়ার এই জিনিসটা?